লেকচার 9 এর শুরুতেই যে টপিকটা এখানে রয়েছে মূলত আলোচনা করা হয়েছে কোম্পানির যৌথ মূলধনী কোম্পানির শেয়ার নিয়ে বা মূলধন নিয়ে। ঠিক আছে, আমরা এটা পড়েছিলাম অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারেই পড়েছি আমরা সবাই। যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করেছি কলেজেই। কিভাবে শেয়ার ইস্যু করা হয়, শেয়ার ইস্যু করলে কি জাবেদা দেয়া হয়, তারপর কোম্পানি লভ্যাংশ প্রদান করে শেয়ার হোল্ডারদেরকে, বিভিন্ন বিষয় আমরা জেনেছি অলরেডি। ওইটার সাথেই জাস্ট আমি জিনিসটাকে ভেঙে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কোন জায়গাগুলোতে স্টুডেন্টরা ভুল করে। ঠিক আছে, যেমন কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে বোনাস শেয়ার ইস্যু করা হলো, বোনাস শেয়ার ইস্যু করা হলে জাবেদা কি? ঠিক আছে, স্বাভাবিকভাবে বোনাস শেয়ার সম্পর্কে আমরা অনেকেই জানি, ভালো স্টুডেন্টরাও জানে, কিন্তু বোনাস শেয়ারের জাবেদাটা অনেকেই জানি না, এক নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে বোনাস শেয়ার ইস্যু করলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বার আসছে। তাহলে খেয়াল করে দেখো, জাবেদাই যদি না পারি তাহলে আমি আবার এটার হিসাব সমীকরণের প্রভাবটা কিভাবে জানবো? সো এখানে জাস্ট কিছু ট্রিকি পয়েন্ট আছে, আমি চেষ্টা করব সেই পয়েন্টগুলো তোমাদেরকে দেখানোর। তার সাথে সাথে যে পয়েন্টগুলো তোমরা আগে থেকেই পারো সেগুলো জাস্ট এমনি বুঝে নাও, খালি জাস্ট আমার কথাগুলো শুনে। ঠিক আছে, তো প্রথমে এই যে কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন হিসাব সম্পর্কে আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি সবাই, যে স্ক্রিনে দেয়া রয়েছে মূলধন সম্পর্কিত জিনিসগুলো বলা হয়েছে। তারপরেও আমি তোমাদেরকে একটু বেসিক কনসেপ্টটা জানাই দিতে চাই। সেটা হচ্ছে কোম্পানি আইন 1994 সাল, এটা হয়তোবা খুব শীঘ্রই চেঞ্জ হতে পারে, কোম্পানি আইন 2020 চলে আসতে পারে। ঠিক আছে, এটা এখনো, এটা জাস্ট কাজ চলতেছে, খুব শীঘ্রই চেঞ্জ হবে। তো কি চেঞ্জ হবে একটু তোমাদের মনের মধ্যে জানতে ইচ্ছা করলে একটু জাস্ট একটা সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে, একটু জানাই দিই, একটু আপডেট থাকো তথ্যটাতে। সেটা হচ্ছে 1994 সালের এই যে কোম্পানি আইনটা আছে, এই কোম্পানি আইনকে সংশোধন করে 2020 কোম্পানি আইন 2020 অথবা সংশোধন 2018 এভাবে আর কি, 2018 সালে এটা পার্লামেন্টে দেয়া হয়েছে। তো এটাকে চেঞ্জ করে 2020 সালে মোটামুটি এটাকে সংশোধন সম্পর্কে পার্লামেন্টে এটা অনুমোদন দিয়েছে। এখন এটা একদম মানে ডিরেক্টলি ঘোষণা চলে আসলে এটা সব বইয়ের মধ্যেও চলে যাবে। তো সংশোধনটা কি? সংশোধন হচ্ছে আমরা সবাই জানি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন। পাবলিক লিমিটেডের সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ ঠিক ঠিকানা নাই যতগুলো শেয়ার আছে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 50 জন সর্বোচ্চ প্রাইভেট লিমিটেডে। তো এখন এমন আছে না, কিছু অনেক বড় বড় শিল্পপতি আছে, অনেক ধনী ব্যক্তি আছে, তাদের কাছে মনে হয় যে আমাদের এত বেশি টাকা আছে, আমার কোনো শেয়ার হোল্ডার দরকার নেই, হ্যাঁ আমি নিজেই একটা কোম্পানি দিব। আমরা সব সময় জানি একটা এক মালিকানা ব্যবসায় একজন মালিক হয়, কিন্তু এখন থেকে এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, একজন ব্যক্তিও কোম্পানি খুলতে পারবে। এটা হবে হচ্ছে ওপিসি, 1% কোম্পানি। এটা জাস্ট লেটেস্ট তথ্য। ঠিক আছে, এই ওপিসি 1% কোম্পানি চালু হবে, এটা কিছুদিন পরেই এটা শুরু হবে এটা বাংলাদেশে। তার মানে একজন ব্যক্তিও কিন্তু কোম্পানি চালু করতে পারবে এখন থেকে, সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। সর্বনিম্ন 2 জন না হয়ে তখন 1 জন হবে। এই হচ্ছে বিষয়। তো কোম্পানির আমরা মূলত হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে, পড়ালেখা করি একটু, বইয়ে আসি। বই হচ্ছে আমরা যৌথ মূলধনী কোম্পানি, যখন আমরা এখন যেটা পড়তেছি মূলত হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা যে ম্যাথ গুলো করছি অ্যাকাউন্টিং এ সেকেন্ড পেপারে, আমরা অ্যাকচুয়ালি ম্যাথ করেছি পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির ম্যাথ করেছি। পাবলিক লিমিটেড কোম্পানি আমরা অলরেডি জানি যে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ আমরা যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানির ম্যাথ করতেছি, এটা যদি আমার কোম্পানি হয়, একটু খেয়াল করো, এই ভাষাটাই আমি সব জায়গায় আঁকি আর কি। এটা মনে করো এবিসি কোম্পানি লিমিটেড। আচ্ছা, এবিসি কোম্পানি লিমিটেড এটা হচ্ছে আমাদের কোম্পানি। তো এই এবিসি কোম্পানি লিমিটেড অবশ্যই কি করতে হবে, চালু করার আগে আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে গিয়ে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমরা কত টাকা শেয়ার বিক্রি করে মূলধন নিতে চাই। আমাদেরকে অবশ্যই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে গিয়ে অনুমতি নিতে হবে যে স্যার আমরা কত টাকা বাজারে শেয়ার ইস্যু করে বিক্রি করতে চাই। কারণ এটা কেন দেখেন স্যার, আমরা যদি এমন হয় একটা জুতার দোকান দিব,
একটা জুতার দোকান দেওয়ার জন্য কি আমার 100 কোটি টাকা মূলধন প্রয়োজন? অবশ্যই প্রয়োজন না। ঠিক আছে, কিন্তু আমি যদি একটা বিশাল গার্মেন্টস এর ইন্ডাস্ট্রি দেই, আমি যদি একটা বিশাল শিল্প কারখানা দেই, তাহলে আমার একটা বড় সড়ো মূলধন প্রয়োজন। অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এটাকে যাচাই বাছাই করবে যে অ্যাকচুয়ালি তোমার প্রতিষ্ঠানের জন্য কতটুকু মূলধন প্রয়োজন। তুমি আবেদন করছো হয়তোবা 5,000 কোটি টাকা, কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন মনে করছে তোমার 3,000 কোটি টাকাই দরকার, 3,000 কোটি টাকা হলেই হয় বা তোমাকে দেয়া যায় এই কোম্পানিকে, তো তারা অনুমোদন দিবে। আমাদের দেশ সম্পর্কে তো তোমাদের জানাই আছে, সবাই আর কি অনুমোদন পেয়েই যায় আলটিমেটলি, এটা আবার রেকর্ড হয়ে গেছে। যাই হোক, তো অনুমোদিত মূলধনটা হচ্ছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ওরা অনুমতি পেয়ে গেল কতটুকু আমরা মূলধন বাজারে বাইরে শেয়ার ইস্যু করে মূলধন তুলতে পারবো। তো সেক্ষেত্রে আমরা অনুমতি যে নিতে পারলাম, সেই অনুমতি পাওয়াটাকেই বলা হয় অনুমোদিত মূলধন। এটার কিন্তু কোনো জাবেদা টাবেদা আমরা দেই না, এটা জাস্ট একটা অনুমতি পাইছি। অনুমতি পাইছি, এটা কি আমরা টাকা পাইছি? টাকা না পেলে তো আমার জাবেদা নেই, অতএব অনুমোদিত মূলধনের কখনো জাবেদা হবে না, মনে রাখবা এটা। এখন আমরা দ্বিতীয় পয়েন্টে দেখো সবাই এসে, এখানে স্ক্রিনটা শেয়ার করেছি, একটু ইয়েলো কালার করে দিচ্ছি। দেখো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইস্যুকৃত বা বিলিযোগ্য বা বন্টনযোগ্য মূলধন। এই টার্মটা মনে রাখতে হবে, ইস্যুকৃত মানে বিলিযোগ্য। ইস্যুকৃত এবং বিলিকৃত কথাটা আলাদা, কিন্তু ইস্যুকৃত আর বিলিযোগ্য কথাটা এক। ঠিক আছে, অর্থাৎ আমরা মনে করো অনুমোদন পাইলাম 100 কোটি টাকা, যদিও অনেক বেশি টাকা অনুমোদিত মূলধন হয়, আমরা জাস্ট সিম্পল এক্সাম্পলের জন্য কম টাকা বলে একটা বলি আর কি। ধরে নাও আমরা হচ্ছে গিয়ে 10 কোটি টাকা, 10 কোটি টাকা অনুমোদন পাইলাম বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে। তো এদের কাছ থেকে আমরা অনুমতি পাইছি, অনুমতি পেয়ে আমরা এখনই কি 10 কোটি টাকা বাজার থেকে তুলবো? এটা সবসময় কিন্তু তাই না। বিষয়টা হচ্ছে এরকম, প্রতিষ্ঠান প্রয়োজন অনুসারে বাজারে শেয়ার ইস্যু করে। আমাদের অনুমতি আছে 10 কোটি, তার মানে আমরা হাইয়েস্ট 10 কোটি টাকা তুলতে পারবো। বাট একদিনেই কি আমার 10 কোটি টাকা লাগবে? লাগবে না তো। আমরা হয়তোবা প্রথম বছরে আমার হয়তোবা বা প্রথম 2 বছরে বা 3 বছরে আমার হয়তোবা মাত্র 5 কোটি টাকা লাগবে, 6 কোটি টাকা লাগবে। তাহলে আমরা শুধুমাত্র 6 কোটি টাকার শেয়ার ইস্যু করলাম। ঠিক আছে, তো আমরা 6 কোটি টাকার শেয়ার ইস্যু করলাম বাজারে কিসের মাধ্যমে? বিবরণ পত্রের মাধ্যমে। অর্থাৎ পত্রিকায় বিজ্ঞাপন দিলাম, এই যে XYZ কোম্পানি 10 টাকা মূল্যের শেয়ার, এতগুলো শেয়ারে বিভক্ত, বাজারে শেয়ার বিক্রি করতে আগ্রহী। অর্থাৎ আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে তারা বাজারে শেয়ার বিক্রি করতে চায়। ইনিশিয়াল পাবলিক অফারিং, এটা ফুল ফর্মটা আসে আইপিও, অর্থাৎ প্রাথমিক বাজারে প্রথমবারের মতো শেয়ার বিক্রি করার প্রস্তাব দিচ্ছে। তাহলে ইস্যু করলাম আমরা, ইস্যু করার পর তারপর হচ্ছে গিয়ে মানুষ আবেদন করা শুরু করলো। ইস্যু করা পর্যন্ত কিন্তু জাবেদা নাই স্যার, খেয়াল রাখবো এই বিষয়টা। আপনার নিজেরাও 2 দিন পরে টিচার হবেন, স্টুডেন্টদেরকে পড়াবেন। ইস্যুকৃত করছি মানে আমরা বাজারে শেয়ারটা বিক্রি করতে চাইলাম, আমার তো কোনো টাকা আসে নাই এখনো, অতএব এটার জন্য আমার কিন্তু লেনদেন হয় নাই এখনো। লেনদেন হবে হচ্ছে যেদিন আমরা শেয়ারের আবেদন পাবো। মানুষ যখন শেয়ারের আবেদন করবে, এই জন্য কিন্তু আমরা শেয়ার ইস্যুর প্রথম জাবেদাটাতেই যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, এই জাবেদাটা আমরা দিতাম অ্যাকচুয়ালি। কারণ কি? কারণ হচ্ছে শেয়ার আবেদনের সময়ই শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমরা টাকা পাচ্ছি শেয়ার রিলেটেড টাকা আমরা আবেদনেই পাইছি। তো সেদিন থেকে আমাদের জাবেদা শুরু। তো আবেদন করেছে মানুষ, যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই আমাদের শেয়ারটা দিতে হবে, তাদেরকে আমরা শেয়ার মূলধন দিয়ে দিব। তো তাদের যতজন আবেদন করেছে তাদের মধ্যে যতটুকু শেয়ার আমরা ইস্যু করেছি তাদেরকে বিলি করাটাকেই বলা হচ্ছে বিলিকৃত মূলধন। আমি যদি 5,000 শেয়ার বাজারে ইস্যু করি, তার মানে অবশ্যই আমি 5,000 শেয়ারই তো বিলি করতে পারবো, 5,000-এর বেশি কখনোই বিলি করতে পারবো না, এটা মনে রাখতে হবে। কারণ আমার আবেদন তো বেশি পড়তেই পারে। আমি বিক্রি করতে চাইছি 5,000 শেয়ার, হয়তো বা আবেদন পড়ছে 6,000 শেয়ারের, আমি কি 6,000-কে দিতে পারবো? পারবো না। 5,000-ই বিলি করবো, 1,000 টাকা ফেরত দিব। এই জন্য শেয়ারে ফেরত দেওয়ার একটা জাবেদা করতাম কলেজে। আচ্ছা, আর যদি আবেদন কম পড়ে তাহলে কি করব স্যার? তাহলে যতটুকু আবেদন পড়েছে ততটুকুই বিলি করব। 5,000 শেয়ার ইস্যু করেছি, কিন্তু আবেদন পড়েছে মাত্র 3,000, কিছু করার আছে? মানুষকে জোর করে বিক্রি করতে পারবো? জোর করে তো বিক্রি করতে পারবো না। সো আমরা তখন ওই 3,000 শেয়ারই বাজারে বিলি করব।
বিক্রি করে তাদের কাছ থেকে মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করব, এরকম হচ্ছে বিষয়টা। আচ্ছা, তো তলবকৃত মূলধন হচ্ছে এই বিষয়টা আমাদের মূলত হচ্ছে এইচএসসির সিলেবাসে ছিল না। তলবের বিষয়টা কেন ছিল না? কারণ হচ্ছে আমরা ওভাবে বিক্রি করি না শেয়ার। সাধারণত আমাদের দেশে আমরা সাধারণত 100 টাকা শেয়ার 100 টাকাতে ডিরেক্টলি বিক্রি করি। তোমাদেরকে তলব বিষয়টা বুঝাই, বুঝলে তাহলে বিষয়টা সহজ বা মনে থাকবে। মানে বিষয়টা হচ্ছে, মনে করো একটা 100 টাকা শেয়ার, 100 টাকা শেয়ার আমরা সাধারণত ম্যাথ যে করছি, 100 টাকার শেয়ার কিন্তু ডিরেক্টলি 100 টাকারই আবেদন হয়েছে। হ্যাঁ, কেউ যদি 100 টাকার আমরা শেয়ার মূলধনও দিয়ে দিছি, কেউ যদি অতিরিক্ত আবেদন করে তার টাকা ফেরতও দিয়ে দিছি। কিন্তু এভাবে একটু খেয়াল করে দেখো তো, শেয়ারটাকে 100 টাকার শেয়ার কি এভাবে ভাঙা যায় কিনা। মনে করো মানুষ আবেদন করবে 20 টাকা দিয়ে, যারা শেয়ার কিনতে চায় তারা আবেদন করবে 20 টাকা দিয়ে। যারা যারা শেয়ার আবেদনে লটারিতে জিতবে তাদেরকে আমরা প্রথমে তলব করব যে 100 টাকা শেয়ারের মধ্যে আপনারা অলরেডি যেহেতু 20 টাকা দিয়ে ফেলছেন, আপনারা এখন বাকি 50 টাকা দিয়ে যান 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে দিয়ে যান। তারপরে আমরা আরেকবার হয়তো বা 6 মাস পর তাদেরকে বলবো যে বাকি 30 টাকা দিয়ে যান। মানে 100 টাকা ডিরেক্টলি না নিয়ে কি করা যায়, ভেঙে ভেঙেও টাকাটা নেওয়া যায়। তো এই যে তারা আবেদন করলো, তারা আবেদন করছে যে টাকাটা দিয়ে, এটাকে আমরা বলতেছি আবেদনের টাকা। তারপর আমরা যে তার কাছে পরের বার যে বাকি টাকাটা চাইলাম সেটার নাম হচ্ছে তলব, তলবকৃত টাকা। তার মানে এখন যে 30 টাকা আমরা এখনো তলব করি নাই বা নিতে চাই নাই, এটা এখনো পর্যন্ত আমাদের জন্য অতলবী মূলধন, বুঝছো? ওটা এখনো তলব করা হয়নি, এই 30 টাকা এখনো তলব করা হয়নি। কিন্তু আমরা 6 মাস পর হয়তো বা বলে দিব যে ভাই বাকি টাকাটাও দিয়ে যান, তখন এটাও আমার তলবকৃত মূলধন হয়ে গেল। অর্থাৎ এটা তখন হয়ে যাবে প্রথম তলব, এটা তখন হয়ে যাবে দ্বিতীয় তলব। এটা মূলত আমাদের এইচএসসি সিলেবাসে নাই, যার কারণে আমরা হয়তো বা কলেজে এটা পাই নাই, কিন্তু আমরা একটু জেনে রাখবো বিষয়টা। ঠিক আছে স্যার, যে তলবকৃত বিষয় বুঝতে পারছো কিনা একটু বলো তো, কঠিন নাকি আবার এটা? জি ভাইয়া, মানে বিষয়টা হচ্ছে আমরা শেয়ার মূলত 100 টাকা যদি ধরেছি, 100 টাকা কিন্তু আমরা ডিরেক্টলি ম্যাথ করি, 100 টাকায় আমরা আবেদন হয়, 100 টাকা দিয়েই শেয়ার মূলধন দিই, 100 টাকা একবার যাবে দিয়েই শেষ। কিন্তু জিনিসটা এরকম ছিল, হ্যাঁ, এটা মনে হয় 2000 সালের আগের দিকে এরকম ছিল। হ্যাঁ, তো তখন হচ্ছে এরকম ম্যাথ ছিল যে শেয়ারকে আমরা টাকাটা ভেঙে ভেঙে নিতে পারবো। অর্থাৎ মানুষকে প্রেসার না দিয়ে যারা আমাদের শেয়ার গুলো কিনতে চায়, কারণ শেয়ার তো অ্যাকচুয়ালি যারা কিনে তারা তো কোটি কোটি টাকার শেয়ার কিনে, তারা তো এই 100 টাকা 50 টাকা শেয়ার কিনে না, ঠিক আছে? তো তাদেরকে এটা সহজ করার জন্য তাদেরকে ভেঙে ভেঙে টাকাটা নেওয়া হয়। মনে করো তারা আবেদন করছে 20 টাকা দিয়ে, তারপর 50 টাকা, তারপরে আমরা তাকে চাইলাম যে বাকি 50 টাকা এখন দেন। তলব যে প্রথম তলব দ্বিতীয় তলব হতে হবে তা না, এটা প্রতিষ্ঠানের ইচ্ছা। প্রতিষ্ঠান দরকার পড়লে ওই 100 টাকা 5 বারে চাইতে পারে, 10 টাকা 5 টাকা এভাবেও চাইতে পারে। প্রতিষ্ঠান ডাইরেক্টলি একবারেই আবেদনের 20 টাকার পরে ডিরেক্টলি একবারে 80 টাকাও চাইতে পারতো। মানে এটা প্রতিষ্ঠানের ব্যাপার, জাস্ট আমি তোমাদেরকে তলবের ব্যাপারটা বুঝালাম। অর্থাৎ আমার ইস্যুকৃত মূলধনের 100 টাকা শেয়ার মূলধনের যতটুকু টাকা পর্যন্ত আমি তলব করেছি সেই টাকাটাকে বলা হচ্ছে তলবকৃত মূলধন। কারণ আমরা অলরেডি তাহলে এখানে টোটাল 70 টাকা আমার এখানে আদায় হয়েছে, কারণ আমি 50 টাকা তলব করছি আর আবেদনে 20 টাকা পেয়ে গেছি, তার টোটাল আদায় হয়ে গেছে আমার অলরেডি 70 টাকা। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো কিনা? তাহলে আমি বুঝতে পারতেছো কিনা একটু জানাও, তাহলে আমি আরেকটা কনসেপ্ট শিখাবো। আচ্ছা ভাইয়া, 100 টাকা বুঝতে পেরেছি। 100 টাকা পূরণ হওয়ার আগে যদি বিক্রি করে দেয় তাহলে? বিক্রি করে দিবে, এটা তো তোমাদের ব্যাপার, এটা তোমার পার্সোনাল ম্যাটার, ওটা তো কোম্পানি চিন্তা করবে না এই বিষয়টা। ঠিক আছে, আর প্রত্যেকটা শেয়ারের মধ্যে সব তথ্য লেখা থাকে। তোমার যে কোশ্চেনটা আমি বুঝতে পারছি, মানে ভাবতেছো যে 50 টাকা শেয়ার কিনে দিছি, আমি মাত্র 50 টাকা দিছি, তাহলে আমি শেয়ারটা আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, তাহলে 30 টাকার বার্ডেন তো তার উপর পড়বে, তাই না? এটাই তো কোশ্চেন। হ্যাঁ, এটা তো শেয়ারের মধ্যে লেখাই থাকবে সব সময়। এটা তো একটা কাগজ, শেয়ার মানে কি, একটা কাগজ, একটা দলিল, এটা ওই যে জমি কেনার যে দলিলগুলো আছে না, ওই রকম দলিল টাইপের। ঠিক আছে, অনেক ধরনের কাগজপত্র থাকবে, ওখানে সব তথ্য লেখা থাকবে, যে কত টাকা তলব হয়েছে, এই শেয়ার কত টাকা দিয়ে তুমি কিনছো, তোমার নাম ঠিকানা, তোমার বাপের নাম মায়ের নাম 14 গোষ্ঠী সব লিখে দেওয়া থাকবে ওখানে, কিচ্ছু বাদ থাকবে না। ঠিক আছে স্যার, মজা করলাম বিষয়টা। তো অ্যাকচুয়ালি এখানে হচ্ছে এই কনসেপ্টটা যদি তোমরা ক্লিয়ার হও, আর একটা বিষয় ঢাকা ভার্সিটিতে 2000 সালে আগে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা হচ্ছে
বাজেয়াপ্তকরণ। স্যার এগুলো তো সব জানি, যেগুলো স্ক্রিনে আছে, যেগুলো জানো না সেটা শিখাই। ঠিক আছে, এই যে একটা আইটেম আছে হচ্ছে বাজেয়াপ্তকরণ। ঠিক আছে, ও সরি দেখা যাচ্ছে না। বাজেয়াপ্তকরণ একটা আইটেম আছে, ঢাকা ভার্সিটির পরীক্ষায় এটা 2 বার আসছে, যদিও এটা আগে আসছে, তারপরেও তোমরা একটু জানা রাখো বাজেয়াপ্তকরণ জিনিসটা কি। একটু খেয়াল করো তো, মনে করো এই যে 100 টাকার শেয়ার মূলধন, আমি আর একটু করে নিই, আরেকবার একটু মুছে নিই, সরি। তো 100 টাকা আমাদের প্রত্যেকটা শেয়ারের দাম, আমরা তো তলব করতেছি তাদেরকে এভাবে যে প্রথমে আবেদনে সে 20 টাকা দিবে প্রথমে, তারপর তার কাছে 50 টাকা চাইবো, তারপর তার কাছে বাকি 70 বাকি 30 টাকা চাইবো, এভাবে আমরা ব্যাখ্যা করতেছি। খেয়াল করো বাজেয়াপ্তকরণের কনসেপ্ট বোঝাচ্ছি। সেটা হচ্ছে, মনে করো কোনো ব্যক্তি শেয়ার আবেদন করছে 20 টাকা দিয়ে, সে লটারি জিতে গেছে। ঠিক আছে, আমাদের দেশে কিন্তু লটারি হয়, কারণ আমাদের দেশে শেয়ার বাজারটা হচ্ছে এরকম যে সবাই শেয়ার কিনতে চায়। হ্যাঁ, যাদের কাছে টাকা পড়ে আছে, আইডল টাকা আছে, সবাই শেয়ার কিনতে চায়, সবাই আবেদন করে, সবসময় আবেদনটা বেশি হয়। সাধারণত সাধারণত যদি কোম্পানিটা ভালো হয় অবশ্যই আবেদন সবসময়ই বেশি হয়। তো এটা কিভাবে হয়, তখন তাদেরকে কিভাবে শেয়ার দেয়, আমাদের দেশে লটারি হয়। নাহলে তো মনে করো প্রভাবশালী ব্যক্তিরা তারাই হচ্ছে গিয়ে শেয়ার নিয়ে যাবে, বুঝছো। তো আমাদের দেশে লটারি হয়, লটারিতে যে জিতে সেই পায়। ইভেন আমার যে ফ্রেন্ড আছে, আমার ভার্সিটির যে ফ্রেন্ড আছে, আমার নিজের বন্ধুদেরও অনেকেরই রবি কোম্পানির শেয়ার আছে, হ্যাঁ, গ্রামীণ ফোনের শেয়ার আছে, তারা লটারির মাধ্যমে অনেক কিছু পেয়ে গেছে, বুঝছো। কারণ হচ্ছে ভাগ্যে লাগিয়ে গেছে, আবেদন করছে, মাত্র 50,000 টাকা শেয়ার কেনার জন্য আবেদন করছে, লটারিতে লেগে গেছে, পেয়ে গেছে। তো যাই হোক, এটা তাদের একটা ভাগ্যেরও বিষয়, কাজে লেগে গেছে, বিশাল টাকা ইনকাম হবে, 50,000 টাকা দিয়ে হয়তো 2-3 লাখ টাকা ইনকামও হয়ে যাবে। কারণ রবি কোম্পানি, গ্রামীণ ফোন, এগুলো তো সব ভালো ভালো কোম্পানি, এদের শেয়ারের তো কখনো লস হবে না, লাভ হবেই। বাজেয়াপ্তকরণের বিষয়টা একটু বলি। বাজেয়াপ্তকরণ হচ্ছে, তাহলে তুমি মনে করো তুমি শেয়ার কিনতেছো, তুমি বলতে তুমি যে আমার কথাটা শুনতেছো সবাই, তুমি একটা শেয়ার কিনতেছো 100 টাকার, আবেদন করেছো 20 টাকা দিয়ে, এবং প্রথম তলবের বা প্রথম কিস্তি 50 টাকাও দিয়ে দিছো, তার মানে টোটাল তুমি কোম্পানিকে দিলা 70 টাকা। 70 টাকা দেওয়ার পর তুমি হয়তোবা দেশ থেকে চলে গেছো বিদেশে কোনো কারণে, এমার্জেন্সিতে। তো হয়তোবা অথবা তুমি চাচ্ছ এই কোম্পানি আর শেয়ারটা কিনবা না, হয়তোবা চাচ্ছ আর শেয়ারটা কিনবা না। সেক্ষেত্রে কোম্পানি কি করবে, কোম্পানি তো নোটিশ দিবে যে আগামী 1 মাসের মধ্যে বাকি 30 টাকা দিয়ে যেতে হবে, তুমি তো দিচ্ছ না টাকাটা। তো তুমি যে টাকাটা দিচ্ছ না, তা এখন কি কোম্পানি তোমার আশায় বসে থাকবে? তোমার আশায় বসে থাকবে না, কোম্পানি খুশি হবে। কেন খুশি হবে? কারণ তুমি যে এতদিন 70 টাকা দিছো, এই 70 টাকা কোম্পানি কখনোই তোমাকে ফেরত দিবে না। অর্থাৎ তুমি এই যে বাকি 30 টাকা যে দিচ্ছ না, এটা না দেওয়ার কারণে তোমার শেয়ারটাকে বাতিল ঘোষণা করে দিবে, তোমার শেয়ারটাকে বাতিল ঘোষণা করে দিবে। আমার কথাটা কি বুঝতে পারতেছো? তোমার শেয়ারটাকে বাতিল ঘোষণা করবে, আর বাতিল ঘোষণা করার সাথে সাথেই এই 70 টাকা কোম্পানিরই হয়ে যাবে, তোমাকে কখনো ফেরত দিবে না। এটাকেই বলা হয় শেয়ারের বাজেয়াপ্তকরণ। অর্থাৎ ভাইয়া, আমি যদি বিদেশ যাওয়ার আগে এটা কারো কাছে বিক্রি করে যাই, গেলা, তাহলে তো সমস্যা নেই। আমরা কোম্পানি কি চিন্তা করবে যে টাকাটা আসতেছে কিনা, বুঝতে পারতেছো না? তুমি যদি চিন্তা করো বিদেশ যাওয়ার আগে কারো কাছে বিক্রি করে যাবা, তাহলে তাকে কল দেওয়া হবে। তুমি যদি কারো কাছে বিক্রি করো, তার তথ্যও তো থাকবে ওই শেয়ারের দলিলে। এমন তো না যে শুধুমাত্র তোমরাই জানবা, কোম্পানিও জানবে, কোম্পানির কাছে রেকর্ডিং থাকবে, তো এটা রেকর্ড থাকবে। তো তো যার কাছে শেয়ারটা আছে তাকে কল দিবে, কল দিয়ে বলবে যে বাকি 30 টাকা দিয়ে যাও। কারণ সে যদি না দেয় তাহলে কি করবা? মানে মোট কথা, কোম্পানি যদি কোনো শেয়ারের কোনো টাকার যদি কোনো অংশের টাকা যদি না পায়, তাহলে তার শেয়ারটাকে বাতিল করে দেয়, আর সে যতটুকু টাকা দিয়েছে ততটুকু টাকাই কোম্পানির লাভ। বুঝতে পারতেছো? কোম্পানির এখানে কোনো লস নেই। আচ্ছা, মনে করো কোনো ব্যক্তি একজন শুধুমাত্র 20 টাকা দিয়ে আবেদন করছে, তার মানে সে কোম্পানিতে শুধুমাত্র 20 টাকা দিছে। এখন কোম্পানি বলছে যে 1 সপ্তাহের মধ্যে 50 টাকা করে দিয়ে যাইতে, সে দেয় নাই, তার মানে তার শেয়ার বাতিল, তার শেয়ার বাতিল। আর এই যে 20 টাকা সে দিছে, এটা কিন্তু আর সে ফেরত পাবে না, এটা কোম্পানির লাভ, এটা কোম্পানির লাভ। আর কোম্পানি সব সময় শেয়ার বাজেয়াপ্তকরণের হিসাবগুলো মূলধন সঞ্চিতি নামে একটা অ্যাকাউন্ট দিয়ে লিখে রাখে, মূলধন সঞ্চিতি নামে লিখে রাখে।
কারণ শেয়ার বাজেয়াপ্তকরণ তো একটা আমাদের মূলধন জাতীয় মুনাফা, মূলধন জাতীয় আয়। কারণ হচ্ছে এটা তো আর প্রতিদিন হয় না, এটা তো পণ্য ক্রয় বিক্রয় করে হয় না। তো এই শেয়ার বাজেয়াপ্তকরণের আয়টা হচ্ছে একটা মূলধন জাতীয় আয়, যেটা আমরা মূলধন সঞ্চিতি নামক একটা অ্যাকাউন্ট দিয়ে এই টাকাটা রেখে দিই আমাদের। বুঝতে পারছো কয়জন? আমাকে একটু বলো তো, রেসপন্স করো। আচ্ছা ঠিক আছে, এখন যদি কোনো কোশ্চেন থাকলে বলো বাজেয়াপ্তকরণের কনসেপ্ট একটা কোশ্চেন আছে ভাইয়া। বলো। ভাই যদি কতদিনের জন্য যদি টাকা জমা না দিতে পারে তাহলে বাজেয়াপ্ত করে? কতদিন টাইম দেয় বাজেয়াপ্ত করার আগে? এক্স্যাক্টলি তো আমার মনে নাই, এটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় না যে এটার জন্য কোনো একদম এক্স্যাক্টলি কোনো আইন আছে, তবে প্রতিষ্ঠান যে টাইমটা দেয়, হয়তোবা প্রতিষ্ঠান বলবে যে 2 মাস 3 মাস এভাবে বলে দিবে, তোমাদেরকে নোটিশ দিবে। তুমি যখন শেয়ারটা তার লটারিতে জিতে যাবে, তখন তো তোমার সাথে তার কানেকশন হয়ে গেল, তখন তো সে তোমার সাথে যোগাযোগ করবে, বা তোমার মেসেজ দিয়ে জানাই দিবে, টেক্সটে জানাই দিবে যে স্যার আপনার এইরকম, বা নোটিশ দিয়ে দিবে, বিজ্ঞাপন দিয়ে দিবে, জানাই দিবে সব কত দিনের মধ্যে হবে। ঠিক আছে, এটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করবে। বুঝছি স্যার। ভাইয়া আমার ওই বাতিলকৃত শেয়ারটা যেটা ছিল ভাইয়া, সেটা কি আমি আবার রিনিউ করতে পারবো না? কোনটা? যেমন এই যে যেটা কোম্পানি বাতিল করে দিয়েছে আমি টাকাটা না দেওয়ার কারণে, হ্যাঁ, সেটা কি আবার রিনিউ করে নিতে পারবো? এটা তুমি আর রিনিউ করতে পারবে না, এটা কোম্পানি আবার বাজারে বিক্রি করে দিবে। বাজারে হয়তোবা আবার তোমাকে আবেদন করতে হবে কেনার জন্য, লটারিতে জিতে গেলে আবার পেয়ে যাবে। তো এই বিষয়টা একটু মনে রাখো, এই যে বাজেয়াপ্তকৃত শেয়ার কোম্পানি আবার কি করবে, কোম্পানি ওই শেয়ারটা তো আর বিক্রি হইলো না, শেয়ার তো বাজেয়াপ্ত করলো, হয়তোবা ওই 20 টাকা তার লাভ হয়ে গেল, কিন্তু আলটিমেটলি তো তার মেইন লক্ষ্য পূরণ হলো না, সে তো ফুল টাকাটা পাইলো না। তো তখন সে কি করবে? বাজেয়াপ্তকৃত শেয়ার পুনঃবিলি করবে, বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিলি করবে। ঠিক আছে, বাজেয়াপ্ত শেয়ারটা পুনঃবিলি করবে, হয়তোবা তখন অন্য মানুষরা আবার শেয়ারটা কেনার আবেদন করবে, তার মধ্যে তুমি থাকলেও থাকতে পারো, সেটা আলাদা বিষয়, কিন্তু মূলত তারা বাজেয়াপ্ত করার পর আবার পুনঃবিলি করবে। এবার বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা মূলত কলেজে যে কনসেপ্ট জানতাম, অনুমোদিত, ইস্যুকৃত, তলবকৃত, তারপর হচ্ছে আদায়কৃত মূলধন, এরপরে লেখা আছে সংরক্ষিত মূলধন, মূলধন সঞ্চিতি, এইসব বিষয়গুলো লেখা আছে, এগুলো অধিকাংশ ম্যাটার আমরা জানি কলেজ থেকে, কিন্তু বাজেয়াপ্ত কনসেপ্ট আমরা একটু কষ্ট করে মনে রাখবো। ভাইয়া ডাস্টারটা কোথায়? ভাই আপনি মার্কসের মার্কস দিয়ে ভোট মুস্তফা। এটা হচ্ছে গিয়ে মার্কসের বিভিন্ন ধরনের ব্যবহার। ঠিক আছে, মার্কস যখন তুমি দেখতেছো যে ডাস্টার নাই, তখন কি করবা? তখন মার্কসই ব্যবহার করতে হবে। আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে 3টা ক্লাস হচ্ছে, 3 রুমে 3 জন টিচার ক্লাস নিচ্ছে, তো আমাদের বাসায় টোটাল 2টাই ডাস্টার আছে, এখন কি করার? ঠিক আছে, আমি এই রিস্ক নিলাম যে কিছু একটা তো করা উচিত, কি দিয়ে মুছতে হবে। আচ্ছা, তো তোমরা এই কাজ করতে পারো, মার্কসের নানাবিধ ব্যবহার বের করতে পারো। স্বাস্থ্যমন্ত্রী আপনার মামলা করবো। ঠিক আছে, তোমরা মার্কসের নানাবিধ ব্যবহার করতে পারো। রেকর্ড হচ্ছে তো, ইটস ওকে, নো প্রবলেম, রেকর্ড হচ্ছে তো কি হইছে, খালি আমাদের ফর্মাল কথাই বলতে হবে, আমরা কি মজা করব না ক্লাসে? জি ভাই, অবশ্যই করব। রেকর্ড হইলে তো কি হইছে? হ্যাঁ, লাইফে তো বিনোদন দরকার। এই তো ভেরি গুড, মনে রাখবো। জি ভাই, এগুলো পরবর্তীতে মনে করব, এই রেকর্ডটা দেখবো আর এগুলো মনে করব। আচ্ছা, ইনশাআল্লাহ। আর পড়া তো সব শিখাই দিবই, ভয় পাও কেন? আজকের লেকচার তো ছোট, আজকের লেকচার মোটামুটি সহজও আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তোমরা কি জানো এটা যে তোমরা সবাই লুকা প্যাসিওলির চাইতে বেশি অ্যাকাউন্টিং জানো, কারণ তোমরা আমার কাছে পড়ছো। আচ্ছা, এটা কি? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা লুকা প্যাসিওলির চাইতে কেন বেশি জানো? আমরা তো সবগুলা করতে। এই তো ব্যাস, তাহলে ভাই ওই তো বান্না দিয়ে চলে গেছে, যে লুকা প্যাসিওলির ফাদার বলা হয় কাকে? বাঁধন ভাইয়াকে। আরে আল্লাহ, না না, লুকা প্যাসিওলির বাপ হইতে চাই না আমি, উনি একদম সবারই বাপ। আচ্ছা, অ্যাকাউন্টিং এর বাপ। বিষয়টা হচ্ছে উনি তো শুধু দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করে গেছে, আর আমরা দেখো কত কিছু পারি, একতরফা দাখিলা পারি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব পারি, এই যে শেয়ার ইস্যুর অঙ্ক পারি, আমরা কত কিছু পারি। ঠিক আছে, এত কিছু তো লুকা প্যাসিওলি পারতো না, আমরা লুকা প্যাসিওলির চাইতে বেশি জানি স্বাভাবিকভাবেই, বুঝছো? কারণ সে 1494 খ্রিস্টাব্দে কি আর এত কিছু সে জানছে?
এই অ্যাকাউন্টিংটা তো আবিষ্কার করছে এবং উন্নয়ন ঘটাইছে আমেরিকান হিসাব বিজ্ঞানীরা, সবচাইতে বেশি উন্নয়ন ঘটাইছে। তো যাই হোক, আমরা আমাদের পড়াশোনার মধ্যে ফিরে আসি। এখানে এই টপিকের মধ্যে আর কি আছে? আদায়কৃত বা পরিশোধিত মূলধন হচ্ছে আমরা যতটুকু তলব করেছি এর মধ্যে যতটুকু আদায় হয়েছে। ঠিক আছে, আমরা মনে করো তলব করলাম, সবার কাছে শেয়ারের টাকা চাইলাম, ওই যে কিছু মানুষ তো টাকা দিবে না, যারা টাকা দিবে না তাদেরকে বাজেয়াপ্ত করে দিব, আর যতটুকু টাকা আমরা পাবো ততটুকু টাকাকে আমরা বলবো আদায়কৃত বা পরিশোধিত মূলধন। আদায়কৃত বা পরিশোধিত মূলধন। একটা কথা মনে রাখবা, আমরা ম্যাথে গেলেই ওটা দেখবো যে পরিশোধিত মূলধন সব সময় শেয়ারের মূল্য দিয়ে গুণ হয়, শেয়ারের লিখিত মূল্য দিয়ে গুণ হয়। এটা আমরা ম্যাথে গেলেই দেখতে পাবো ইনশাআল্লাহ, ম্যাথে গেলে বুঝবো সহজে। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সংরক্ষিত মূলধন। সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের যদি কোনো অতলবী মূলধন থাকে, অতলবী মূলধন মানে ওই যে তলবকৃত মূলধন ছিল, যতটুকু তলব করেছি আর যতটুকু টাকা তলব আমি এখনো করি নাই, সেটাকে তো বলবো আমরা অতলবী মূলধন। আচ্ছা, কোম্পানি যদি এমন কোনো ডিসিশন নেয় যে কোম্পানি কিছু মূলধন শুধুমাত্র কোম্পানির যেদিন বিলোপ সাধন ঘটবে শুধুমাত্র সেদিনই নিবে, হ্যাঁ, অতলবকৃত মূলধন এর অংশবিশেষ যা অবসায়নকালে আর আনুষঙ্গিক ব্যয়ের বহনের উদ্দেশ্যে সংরক্ষিত করে রাখা হয় তাকে বলা হয় সংরক্ষিত মূলধন। সাধারণত এই কনসেপ্ট আমরা আগে পাই নাই, যার কারণে এটা একটু নতুন লাগতে পারে। একটু মনে রেখো বিষয়টা, যে কোম্পানি বিলোপ সাধনের সময় মূলধনের যে অংশটা আমরা নিব আর কি, ঠিক আছে, তলব করে নিব, সেই টাকাটুকু আমরা বলতেছি সংরক্ষিত মূলধন। অর্থাৎ এখনো চাই নেই টাকাটা, আমরা বলেছি যেদিন আমরা বিলোপ সাধন করব সেদিন যাব। তো এরকম যদি হয় কোনো টাকা, সেটাকে বলা হয় সংরক্ষিত মূলধন। আর মূলধন সঞ্চিতি যে বিষয়টা আছে, এটা আমি বলবো না কিছু, এটাতে হচ্ছে গিয়ে মেইনলি মূলধন সঞ্চিতি মানে হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব হিসাব করতে গিয়ে সঞ্চিতি ও উদ্বৃত্ত একটা পয়েন্ট করতাম, সঞ্চিতি ও উদ্বৃত্ত। সেখানে সাধারণ সঞ্চিতি থাকতো, মূলধন সঞ্চিতি থাকতো, মানে মোট কথা মুনাফার যে অংশটা আমরা মানুষের কাছে লভ্যাংশ হিসেবে বন্টন না করে রেখে দিব, সেটাই আমাদের মূলধন সঞ্চিতি। আচ্ছা, তো সেক্ষেত্রে এইটুক পর্যন্ত আমরা মূলত থিওরিটিক্যাল পয়েন্ট গুলো জানবো, জাস্ট রিডিং করবো বাসায়, আহামরি খুব বেশি কিছু করতে হবে না এখানে। আর আর্থিক বিবরণী সম্পর্কে এখানে যা লেখা আছে জাস্ট সিম্পলি রিডিং করে দিব। এটা হচ্ছে এখান থেকে কি পড়বো, এখান থেকে কোনো কোশ্চেন যদিও আসে নাই এখনো, তবে যদি তোমরা পড়ো কি পড়বা এটা বলে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মূলধন জাতীয় সঞ্চিতিগুলো কোনগুলা, মুনাফা জাতীয় সঞ্চিতিগুলো কোনগুলো, এগুলো জাস্ট এমনি, বা বিশেষ প্রকৃতির সঞ্চিতি কোনগুলোকে বলা হয়। হ্যাঁ, এটাকে মূলধন জাতীয় মুনাফা জাতীয় বলা হচ্ছে কি, এটা সময়ের তারতম্যের কারণে, কোনোটা স্বল্প মেয়াদী কোনোটা দীর্ঘমেয়াদী সঞ্চিতি, এজন্য বলা হয়। স্বল্প মেয়াদী সঞ্চিতি গুলোকে বলতেছি মূলধন মুনাফা জাতীয় সঞ্চিতি, আর দীর্ঘমেয়াদী সঞ্চিতিকে বলতেছি আমরা মূলধন জাতীয় সঞ্চিতি। এটাই, আর কিছু না অ্যাকচুয়ালি। এই পয়েন্টটুকু শুধু এখানে জানা রাখবো, আমরা রিডিং পড়ে নিব বাসায় সবাই। আর অবশ্যই টিকাতে যা লেখা আছে এখানে, আমরা এই টিকা ও ব্যাখ্যা সমূহের মধ্যে যেটা আছে এই জিনিসগুলো জাস্ট রিডিং করে নিব। তারপরেও আমি জাস্ট বোর্ডে এখন আমাদের ক্লাস মূলত শুরু হবে, এই যে পড়াশোনা। তো এই জাবেদায় যাওয়ার আগে বা আমরা এই সকল বিষয়গুলো শেখার আগে এখন তোমরা সবাই খাতা নাও হাতে। অনেকেই হয়তো ভাবতেছে যে আজকে তো স্যার খাতায় কিছু লেখাই নেই, কিন্তু শুরু হচ্ছে মাত্র। যাও খাতায় চলে যাও সবাই। লিখে ফেলেছি। হ্যাঁ, ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকে আমরা মূল যে বিষয়টা আজকে শিখবো হচ্ছে আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়গুলো শিখবো, এবং এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছরই 1-2 বছর পর পর প্রশ্ন থাকে, সব বিষয়গুলো একটু জেনে যাইও। তো 1 নম্বরে আমরা শিখবো যে শেয়ার ইস্যু করা হলো এর জাবেদাটা, এটা দিয়েই শুরু করি। শেয়ার ইস্যু করা হলো, আচ্ছা, আমরা টাকার অ্যামাউন্ট লিখতেছি না, টাকা যে কোনো কিছুটাই ধরা যায়, ম্যাটার না, ঠিক আছে। তো শেয়ার ইস্যু করলে আমাদের জাবেদাটা কি হয়, একটু পরে জাবেদাটা দাও, তোমাদেরকে আগে জাবেদাটা একটু দেখায় দিই, তোমরা কলেজে কিভাবে দিতা আর এখন কিভাবে দিবা, ঠিক আছে। তোমরা কলেজে জাবেদা দিতা, শেয়ার ইস্যুর জাবেদা হচ্ছে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, তারপর আবার জাবেদা দিতা আবেদন ডেবিট আর হচ্ছে শেয়ার মূলধন ক্রেডিট।
আচ্ছা আমাকে জানাও তো এইটা দিতা কিনা। জি ভাইয়া সেকেন্ডটা দিতাম। এই তো 1 নাম্বার জাবেদা 2 নাম্বার জাবেদা এভাবে করতে তোমরা। প্রথমে আবেদনের জাবেদা দিতা, তারপর মূলধন দেয়ার জাবেদা দিতা কলেজে। যাদের মনে আছে তাদেরকে বলতেছি। ভালো। তো এখানে বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেশে তো বললাম শেয়ারের পুরো টাকাটাই আসলে আমাদের কাজ হয়। তো আমার মনে করো যদি সমমূল্যে শেয়ার ইস্যু করি, সমমূল্যে, তাহলে ব্যাংক ডেবিট, আবেদন ক্রেডিট, আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। সিম্পল একটা এক্সাম্পল নিলাম। একটু খেয়াল করে দেখো তো, এই আবেদন ক্রেডিট 100 টাকা, আবেদন ডেবিট 100 টাকা, আলটিমেটলি আবেদন অ্যাকাউন্টটা আর কোথাও কিন্তু যায় না, এটা কিন্তু এখানেই জিরো হয়ে যায়। আবেদন অ্যাকাউন্টটা এখানেই বাতিল হয়েছে। তাহলে জাবেদা অ্যাকচুয়ালি কি থাকতেছে? অ্যাকচুয়ালি জাবেদা থাকতেছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এটা কেউই শেখায় না স্যার, কেউই বলে না যে শেয়ার ইস্যুর জাবেদাটা কেন এরকম হইলো। কারণ হচ্ছে আবেদনের অ্যাকাউন্টটা কেটে যায়, আবেদন যত টাকা ক্রেডিট তত টাকা ডেবিট হয়ে যায় বলে এটা কেটে যায়। মূলত এটা আমরা সমমূল্যে শেয়ার ইস্যু করেছি, অথবা যতটুকু শেয়ার ইস্যু করেছি ততটুকু শেয়ারে বিলি করেছি। এই এক্সাম্পল অনুযায়ী এই ম্যাথটা এইভাবে জাবেদা আসে। অর্থাৎ আমাদের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এখন জাবেদা লিখো। এখন জাবেদা লিখো হচ্ছে শেয়ার ইস্যু করা হলো, জাবেদা হচ্ছে এভাবে লিখবা, ব্যাংক ডেবিট লিখে অবলিক দিবা, অবলিক দিয়ে লিখবা এ প্লাস, আর শেয়ার মূলধন, শেয়ার মূলধন ক্রেডিট হচ্ছে, শেয়ার মূলধন ক্রেডিট মানে কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি, অর্থাৎ ওই প্লাস। এটা লিখে রাখো সবাই। শেয়ার ইস্যু করা হলো, শেয়ার ইস্যু করা হলো, তো শেয়ার ইস্যু করলেই তো হবে না, শেয়ারের যে যারা শেয়ার কিনছে তাদেরকে তো লভ্যাংশও দিতে হবে। এই লভ্যাংশ নিয়ে প্রশ্ন আসলে তোমাদেরকে খাটা বেশিও, বুঝছো? খুব চাও না হলে লভ্যাংশের ম্যাথ ভুল করে আসবা, লভ্যাংশের জাবেদা চালাক হইতে হবে এই বিষয়ে। কোম্পানি মাঝে মাঝে নগদে লভ্যাংশ প্রদান করে, আবার কখনো কখনো একটু ভাব দেখায়া আগে থেকে ঘোষণা দেয় আগামী বছরের শুরুতে আমরা প্রতিটি শেয়ারে 1 টাকা করে লভ্যাংশ প্রদান করিব, এরকম করে একটা নোটিশ দেয়, মানে একটু ভাব দেখায়। হ্যাঁ, তো যাই হোক, ওরা যদি লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে একটা জাবেদা হয়, আর লভ্যাংশ ডাইরেক্ট প্রদান করলে, কোনো ঘোষণা না দিয়ে ডিরেক্ট প্রদান করলে আরেকটা জাবেদা হয়। আমি দুটাই লিখে দিচ্ছি, খেয়াল করো। লভ্যাংশ ঘোষণা করা হলো, এটা জাবেদা লেখো, লভ্যাংশ ঘোষণা করা হলো। মনে রাখবা, প্রতিষ্ঠানে যথেষ্ট পরিমাণ সংরক্ষিত মূলধন বা জমাকৃত মূলধন বা মুনাফা না থাকলে, যথেষ্ট পরিমাণ সংরক্ষিত মুনাফা, সরি কথাটা আগের কথাটা, সংরক্ষিত মুনাফা বা জমাকৃত মুনাফা যদি যথেষ্ট পরিমাণ না থাকে তাহলে কখনোই তারা লভ্যাংশ ঘোষণা করে না। অর্থাৎ লভ্যাংশ কথাটা যখনই আসবে তোমাদের মনে রাখতে হবে টাকাটা সংরক্ষিত মুনাফা বা জমাকৃত মুনাফা থেকে যাবে, টাকাটা জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা থেকে যাবে। দুইবার বললাম, অর্থাৎ মনে রাখবা সবাই, লভ্যাংশ ঘোষণা করলাম বা লভ্যাংশ যাই বলা থাকবে, অর্থাৎ জমাকৃত মুনাফা থেকে টাকাটা যাবে। জমাকৃত মুনাফা মানে সংরক্ষিত আয় বিবরণী যেটা থাকতো। হ্যাঁ, আমরা কিন্তু লভ্যাংশ ঘোষণা করলে, লভ্যাংশ প্রদান করলে ওখানেই দিতাম। তাহলে জমাকৃত মুনাফা ডেবিট বা সংরক্ষিত আয় ডেবিট। আর লভ্যাংশ ঘোষণা করেছি, লভ্যাংশ কিন্তু প্রদান করি নাই, লভ্যাংশ ঘোষণা করেছি প্রদান করিনি, অতএব প্রদেয় লভ্যাংশ, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। তাহলে জমাকৃত মুনাফা ডেবিট হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস, আর প্রদেয় লভ্যাংশ ক্রেডিট মানে হচ্ছে দায় বৃদ্ধি পেয়েছে। কেয়ারফুলি আবার বলছি, বাসায় যখন পড়বো একদম ইফেক্ট গুলা সহ পড়বো। ইফেক্ট গুলা পরীক্ষায় আসছে, ঢাকা ভার্সিটিতে অনেকবার আসছে, যে কোনটার ফলে হিসাব সমীকরণে কি ঘটেছে। তারপর 3 নাম্বার, এখন যে লভ্যাংশ ঘোষণা দিলাম, এই ঘোষিত লভ্যাংশ তো প্রদান করতে হবে। তাহলে এভাবে ডিরেক্টলি প্রশ্নে লেখা থাকবে যে ঘোষিত লভ্যাংশ প্রদান, ঘোষিত লভ্যাংশ প্রদান করা হলো, তাহলে কি জাবেদা হবে?
ঘোষিত লভ্যাংশ যদি স্যার প্রদান করে দেই আমরা, তাহলে অ্যাকচুয়ালি জাবেদাটা হবে, এই যে দেখো আগে তো ঘোষণা করছি, ঘোষণা করার কারণে দায় হয়েছে, এখন তো আর দায় নাই, এখন তো এই দায়টা কমে যাবে, কারণ আমি এই ঘোষিত লভ্যাংশটা প্রদান করতেছি, অর্থাৎ এই দায়টা কমে যাবে। প্রদেয় লভ্যাংশ ডেবিট, অর্থাৎ দায়টা কমে গেল, দায়টা কমে গেল। আর টাকাটা প্রদান করব কি থেকে? নগদ বা ব্যাংক থেকে। সাধারণত ব্যাংকের মাধ্যমেই লভ্যাংশ প্রদান করা হয়, কারণ কোম্পানি সবসময় সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে করে, তারা হাতে কলমে এই হাতে নগদ দিয়ে লেনদেন করে না। তো সেক্ষেত্রে আমি যদি ডিরেক্টলি ব্যাংক লিখি কোনো প্রবলেম হবে না। প্রদেয় লভ্যাংশ ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট, এটা হবে এ মাইনাস। লেখা হলে জানাইও আমাকে। শেষ ভাইয়া লেখা। জি ভাইয়া। শেষ ভাইয়া। আচ্ছা আচ্ছা, লিখতে থাকো। আর তোমাদের যাদের লেখা শেষ, একটু বোর্ডের দিকে তাকাও, ম্যাজিকটা কোথায়? এই যে ঘোড়ার ডিম অ্যাকাউন্টিং বলি এই জন্যই, যে লেখা আছে ঘোষিত লভ্যাংশ প্রদান। সারা জীবন যদি এটা শুনে আসছো, লভ্যাংশ প্রদান করলে কি মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না বলো তো? অবশ্যই পরিবর্তন হবে। জি ভাইয়া। কিন্তু প্রশ্নে শুধু এই কথাটার জন্য, এই যে এই কথাটার জন্য মালিকানা সত্ত্বের কোনো প্রভাব নাই। এটাই হচ্ছে গিয়ে ঢাকা ভার্সিটি কোশ্চেন। এই ট্রিক্স দিয়ে তারা প্রশ্ন করে যে এটা তো ঘোষিত লভ্যাংশ, যেহেতু আগে ঘোষণা হয়েছে, তার মানে এটা তো দায়, দায় পরিশোধ করতেছি, আর ব্যাংকের থেকে টাকা যাবে, তার মানে সম্পদ মাইনাস। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ যেদিন আমরা লভ্যাংশ ঘোষণা করেছি সেদিনই মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়ে গেছে। এই জায়গাটা ছিল হচ্ছে ট্রিকি পয়েন্ট। লভ্যাংশ যেদিন ঘোষণা করেছি সেদিনই আমাদের মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়েছে, কিন্তু ঘোষিত লভ্যাংশ যেদিন প্রদান করব সেদিন মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারতেছো? জিনিস সহজ, আসতেছে কঠিন ভাবে বা ট্রিকি ভাবে, পেঁচায় আসতেছে। পেঁচায় তোমাদেরকে, তোমরাও পেঁচায় মনে রাখবা, পেঁচায় পেঁচায় মনে রাখবা, তাইলেই ঢাকা ভার্সিটিকে তোমরাও দেখায় দিবা যে আমরাও পেঁচায় পেঁচায় মুখস্থ করে রাখছি। সমস্যা নাই, কত পেঁচায় কোশ্চেন কঠিন করবেন, আমরা আছি। আচ্ছা, তাহলে ট্রিকিটা আরেকটা বার বলতে পারবে? কোনটা স্যার বলেন? ট্রিকি পয়েন্টটা যেটা বললেন দুইটার মধ্যে। এই যে ঘোষিত লভ্যাংশ প্রদান করলে মালিকানা সত্ত্ব পরিবর্তন হয় না, একটু দেখো ইফেক্টটা, দায় হ্রাস আর হচ্ছে সম্পদ হ্রাস। বলো তো মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়েছে এখানে? জি না। এটাই হচ্ছে কথা স্যার, এখানে কিন্তু মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়। এটাই হচ্ছে ট্রিক্স, যে ঘোষিত লভ্যাংশ বললে মালিকানা সত্ত্ব পরিবর্তন হয় না। বুঝছো? ঘোষিত লভ্যাংশ প্রদান করলে মালিকানা সত্ত্ব পরিবর্তন হয় না। আচ্ছা, ভাইয়া 2 নাম্বারটা একটু বুঝিয়ে দেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো, অবশ্যই ভাইয়া অবশ্যই। একটু 2 নাম্বারটা বুঝিয়ে দিবেন? হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে যে প্রতিষ্ঠান ডিরেক্টলি মানুষকে ডিরেক্টলি লভ্যাংশ প্রদান করতে পারে, এটা একটা আইটেম। আর একটা আইটেম হচ্ছে প্রতিষ্ঠান ভাব দেখায়, হ্যাঁ, লভ্যাংশ ঘোষণা করতে পারে। মানে মনে করো জানুয়ারির 5 তারিখে ঘোষণা করলো যে জানুয়ারি 20 তারিখে লভ্যাংশ প্রদান করবে, তাহলে কি এখানে জাবেদা তাহলে দুইটা আসতেছে, যেদিন ঘোষণা করতেছি সেদিন একটা জাবেদা আসতেছে, যেদিন টাকাটা প্রদান করতেছি সেদিন একটা জাবেদা আসতেছে। বুঝতে পারতেছো? তো আমরা যেদিন ঘোষণা করতেছি সেদিন কি জাবটা হয়? 1 নম্বর পয়েন্ট, লভ্যাংশ কথাটা বলা থাকলে মনে রাখবা যে লভ্যাংশ সবসময় জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা থেকে দেওয়া হয়। তার মানে জমাকৃত মুনাফাটা কমে যাবে, অর্থাৎ ডেবিট হবে। এখন যেহেতু আমি ঘোষণা দিছি, আমি কিন্তু লভ্যাংশটা প্রদান করিনি, যার কারণে আমার এটা প্রদেয় লভ্যাংশ হিসেবে দেখাতে হচ্ছে। যদি আমি ডাইরেক্ট প্রদানই করতাম তাহলে তো এখানেই নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট লিখতাম, তাই না স্যার? জি ভাইয়া বুঝতে পারছি। এখানে তো প্রদান করিনি, এটা প্রদেয়, যে দিব আমরা কিছুদিন পর। আচ্ছা, তাহলে এই 3টা জাবেদা আশা করি তোমরা লিখেও রাখছো সবাই। তারপরে হচ্ছে গিয়ে একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট লিখে রাখবা যে লভ্যাংশ লিপিবদ্ধকরণের দিন কোনো জাবেদা হয় না। লভ্যাংশ লিপিবদ্ধকরণের দিন জাবেদা হয় না, জাবেদা দিতে হয় না।
লভ্যাংশ লিপিবদ্ধকরণের দিন কোনো জাবেদা দিতে হয় না। কেন বলতো? এটা কিন্তু ওই যে 3 নাম্বারের পরে লিখবা। কারণ হচ্ছে আমরা যেদিন লভ্যাংশ ঘোষণা দিছি সেদিনও জাবেদা দিছি, আর লভ্যাংশ যেদিন প্রদান করছি সেদিনই জাবেদা দিছি। তো এটা একটা কোম্পানির পলিসি, মানে তারা আর কি হয়তো বা খাতায় লেখার তারিখটা হয়তো বা সেম থাকে না, হয়তো বা লভ্যাংশটা প্রদান করছে তারা মনে করো 5 তারিখে, ঠিক আছে? এখন লভ্যাংশ তারা প্রদান করছে 5 তারিখে, যারা যারা শেয়ার কিনছে তাদের অ্যাকাউন্টে মনে করো টাকাটা চলে গেছে। এখন সেই ব্যক্তি টাকা কবে উঠাবে না উঠাবে সেটা তো আর দেখার বিষয় না আমাদের। আমরা যখন খাতায় লিখে রাখবো তখন আমাদেরকে কোনো জাবেদা দিতে হবে না। জাস্ট এভাবে সিম্পলি মনে রাখবা, লভ্যাংশ আমি ঘোষণা করছি সেদিন জাবেদা দিছি, লভ্যাংশ প্রদান করছি সেদিনও জাবেদা দিছি। তার মানে এখন আমাকে লভ্যাংশটা খাতায় লেখার সময় আমি যখন খাতায় লিখবো তখন আমার কোনো জাবেদা দিতে হবে না আর, কারণ আমি অলরেডি 2 বার জাবেদা দিয়ে ফেলছি, 2টা জাবেদা দিয়ে ফেলেছি। মানে 2 নাম্বার এবং 3 নাম্বার লেনদেনের মধ্যে আমি জাবেদা অলরেডি দিয়ে ফেলছি বলে এখানে এসে আর জাবেদা দিতে হচ্ছে না। এইটুক পর্যন্ত এইটুক লেখা থাকুক। এখন 4 নাম্বারে ওই যে বললাম না, কেউ কেউ কি করতে পারে, ডিরেক্টলি হচ্ছে লভ্যাংশ প্রদান করতে পারে। যদি এরকম হয় যে নগদে লভ্যাংশ প্রদান, তাহলে কি ঘটবে? নগদে লভ্যাংশ প্রদান প্রত্যেকটা জাবেদাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জাবেদা থেকেই প্রশ্ন আসছে ঢাকা ভার্সিটি থেকে। নগদে লভ্যাংশ প্রদান করা হলো, শুধু প্রদান লিখলাম, নগদে লভ্যাংশ প্রদান। তাহলে দেখো, লভ্যাংশ প্রদান মানেই হচ্ছে জমাকৃত মুনাফা বা সংরক্ষিত আয় থেকে যাবে, এটা মনে রাখতে বলেছি। তাহলে জমাকৃত মুনাফা ডেবিট, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস। আর জমাকৃত মুনাফা ডেবিট, আর হচ্ছে যেহেতু নগদে প্রদান করেছি তার মানে ডিরেক্টলি নগদান ক্রেডিট, অর্থাৎ সম্পদ হ্রাস। ঠিক আছে? অর্থাৎ আমরা নগদে যদি ডিরেক্টলি লভ্যাংশ প্রদান করে দেই, লভ্যাংশ ডিরেক্টলি প্রদান করি, তাহলে আমাদের সিম্পল জাবেদা জমাকৃত মুনাফা ডেবিট নগদান ক্রেডিট। আমরা এখানে আর ঘোষণা দিই নেই। ঘোষণা দিলে কিন্তু ওই 2-3 নাম্বার পর্যন্ত, আগের গুলা পর্যন্ত ঘোষণার বিষয়, আর এটা তো আলাদা বিষয়। এটা হচ্ছে নগদে লভ্যাংশ প্রদান করে দিচ্ছি। লেখা হলে জানাবো আমাকে একটু কষ্ট করে। জি ভাইয়া লেখা হয়েছে। ভাই এটা কি ব্যাংক কোনো মতে আসতে পারে না? আসতে পারে, ব্যাংকের মাধ্যমে লভ্যাংশ প্রদান, ব্যাংক হিসেব ক্রেডিট করবা, একই কথা। মানে নগদ বা ব্যাংক ইউজ করতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে? নগদে লভ্যাংশ প্রদান করলেও নগদ বা ব্যাংক কথাটা ইউজ করতে পারবা, বাট আমাদের মেইনলি ফোকাস হচ্ছে এটা, সম্পদ হ্রাস পেয়েছে। পরীক্ষা আসছে এইটা, যে আসলে হিসাব সমীকরণে কোন প্রভাবটা পড়ছে। তাহলে নগদেও লভ্যাংশ প্রদান করলাম আমরা অলরেডি। এখন শিখবো হচ্ছে এই যে লভ্যাংশ প্রদান করতে করতে আমরা, এমন হয় না মাঝে মাঝে কিছু কোম্পানি ফকিন্নি টাইপের আচরণ করে। ঠিক আছে? ফকিন্নি টাইপের আচরণ হচ্ছে ওদের কাছে মনে হয়েছে যে আমরা টাকা হিসেবে, লভ্যাংশ হিসেবে টাকা দিব না, আমরা ওদের কাছে আরো শেয়ার দিব। ঠিক আছে? শেয়ার দেওয়া মানে তো একটা কাগজ দিচ্ছে তাকে, জাস্ট তাকে আমার দেওয়ার কথা ছিল লভ্যাংশ হিসেবে টাকা, কিন্তু আমি টাকা দিচ্ছি না, একটু ফকিন্নিগিরি করতেছে। অর্থাৎ আমরা কি পড়তেছি, 5 নাম্বার জাবেদা খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখো। অর্থাৎ হচ্ছে গিয়ে আমরা শেয়ার লভ্যাংশ প্রদান করতেছি। শেয়ার লভ্যাংশ মানে নগদ টাকা লভ্যাংশ হিসেবে না দিয়ে তাদেরকে শেয়ার দিচ্ছি আমরা লভ্যাংশ হিসেবে, এটাকে বলা হয় শেয়ার লভ্যাংশ। এটার কিন্তু আরো কিছু নাম আছে, দেখি কেউ একজন বলতে পারবা কিনা শেয়ার লভ্যাংশ বলতে আসলে কোন জিনিসটাকে বোঝায়? বোনাস শেয়ার। গুড। নাম কি তোমার? লভ্যাংশ। শাহনাজ, ভেরি গুড। আরেকজন বলেছে স্টক লভ্যাংশ, ভেরি গুড। সেটা হচ্ছে শেয়ার লভ্যাংশকে, এই শেয়ার কথাটাকে লভ্যাংশ বলে শেয়ারটাকে স্টক লভ্যাংশ বলতে পারবো, অথবা মোস্ট ইম্পর্টেন্টলি বোনাস শেয়ার বলতে পারবো, বোনাস শেয়ার। এবং আরেকটা নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বার আসছে, সেটা হচ্ছে বিনামূল্যের শেয়ার। বিনামূল্যের শেয়ার।
ঠিক আছে, তাহলে শেয়ার লভ্যাংশ প্রদান করা হলে, বিনামূল্যে শেয়ার প্রদান করা হলে, খেয়াল রাখো সবাই, শেয়ার লভ্যাংশ বা স্টক লভ্যাংশ, বোনাস শেয়ার, বিনামূল্যের শেয়ার, প্রত্যেকটা নামই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে পড়ানোর আগে আমি নিজেও ঢাকা ভার্সিটির 25 বছরের কোশ্চেন পড়ছি, সব পড়ে তারপর আপনাদেরকে পড়ানো শুরু করছি, যাতে হচ্ছে আপনাদেরকে আমি জানাইতে পারি কোন কথাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো সবসময় বেশি বেশি আসে। ঠিক আছে, তো এই বিষয়টা যে বোনাস শেয়ার যদি ইস্যু করায়, মোট কথা লভ্যাংশ তো হচ্ছে, কথাটা লভ্যাংশ তো আছে, লভ্যাংশ আছে মানেই হচ্ছে জমাকৃত মুনাফা থাকবে, জমাকৃত মুনাফা বা সংরক্ষিত মুনাফা ডেবিট। আর যেহেতু শেয়ার লভ্যাংশ দিচ্ছি, তার মানে লভ্যাংশ হিসেবে শেয়ার দিচ্ছি, তার মানে শেয়ার মূলধন ক্রেডিট। যদিও আমি বুঝাই দিচ্ছি, যারা বুঝতেছো না অবশ্যই লেখাগুলো খাতায় লিখে একটু মেমোরাইজ করার চেষ্টা করবা বা মুখস্থ করার চেষ্টা করবা, আর বুঝতে না পারলে অ্যাকচুয়ালি, আর বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। জমাকৃত মুনাফা ডেবিট মানে মালিকানা সত্ত্ব হ্রাস, শেয়ার মূলধন ক্রেডিট মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। 5 নাম্বার এবং 6 নাম্বার যে জাবেদাগুলো লিখে দিব, এই দুইটা জাবেদা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা জাবেদা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা আরেকটা হচ্ছে যে নিট মুনাফা হতে সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর, নিট মুনাফা হতে সঞ্চিতি তহবিলে স্থানান্তর, সঞ্চিতি তহবিলে স্থানান্তর। নেট মুনাফা হতে সঞ্চিতি তহবিলে যদি আমরা কোনো টাকা স্থানান্তর করে দেই, তাহলে আমাদের কি কাজ হয়? নেট মুনাফা থেকে সঞ্চিতি তহবিলে স্থানান্তর করছি, একটু খেয়াল করে দেখো, সঞ্চিতি তহবিল আমরা তাহলে বাড়লো, সঞ্চিতি তহবিল একটা মালিকানা সত্ত্বের অংশ, তার মানে সঞ্চিতি তহবিলটা বাড়লো, অর্থাৎ ক্রেডিট। আর নিট মুনাফা হতে আমরা সবসময় কোম্পানির ক্ষেত্রে কোথায় কাজ করি? সংরক্ষিত আয় বিবরণীতে কাজ করি, অর্থাৎ ওই জমাকৃত মুনাফাটাই কাজ হবে। অর্থাৎ জাবেদা হচ্ছে জমাকৃত মুনাফা বা সংরক্ষিত আয় ডেবিট, আর সঞ্চিতি তহবিল ক্রেডিট। সেটা যে কোনো ধরনের সঞ্চিতি হতে পারে, প্রতিষ্ঠানের জন্য সাধারণ সঞ্চিতি হতে পারে, মূলধন সঞ্চিতি হতে পারে, সঞ্চিতি তহবিল যে কোনো ধরনের তহবিলও হতে পারে বলা যায়। হ্যাঁ, সেটা প্রতিপূরক তহবিল হতে পারে, বীমা উন্নয়ন তহবিল হতে পারে, আমাদের প্রতিষ্ঠানের জন্য যে কোনো একটা তহবিল। হ্যাঁ, খেলাধুলা উন্নয়ন তহবিল হতে পারে, সেই তহবিলে ক্রেডিট করতে হবে। অর্থাৎ জমাকৃত মুনাফা ডেবিট মানে মালিকানা সত্ত্ব হ্রাস, আর সঞ্চিত তহবিল যেহেতু মালিকানা সত্ত্বের অংশ, এটা বাড়লো, তার মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আমার ক্লাস যদি প্রথম থেকে করে থাকো, আজ পর্যন্ত যত কিছু লিখাই দিছি সবকিছু কিন্তু তোমাদের কাছে হ্যান্ড নোট হিসেবে হয়ে গেছে। আমার মূলত হচ্ছে ক্লাসটাই হচ্ছে আমার হ্যান্ড নোট, আমি যা যা লিখাই দিই, যা যা কথা বলি, অ্যাকচুয়ালি এগুলোই হচ্ছে গিয়ে হ্যান্ড নোটের মধ্যেই পড়ে। সো তোমরা যারা ক্লাসে লিখতেছো, কথা শুনতেছো, তাদের কিন্তু হ্যান্ড নোটের কখনোই প্রয়োজন পড়বে না, তারা সবসময় আমার পুরো জিনিসগুলোই পেয়ে যাচ্ছ, আমি যেটা দিতে চাই অ্যাকচুয়ালি সবই পাচ্ছ তোমরা ক্লাসে। তো এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটো প্রশ্ন আসছে, এই 5 এবং 6 নাম্বার থেকে। প্রশ্নটা হচ্ছে যে এখানে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বারের মধ্যে এইভাবে একটু সেকেন্ড ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লেখো যে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত রয়েছে। কেউ কি বলতে পারবা এটাকে নিট পরিবর্তন নাকি কাঠামোগত পরিবর্তন, কোনটা বলে? কাঠামোগত। কাঠামোগত। কে আনসার দিছে ছেলেদের মধ্যে প্রথমেই? অপু। অপু, ভেরি গুড, আই উইশ ইউ গুড লাক, ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা। মালিকানা সত্ত্ব, আবার যারা অ্যানসার দেয়নি তারা আবার পাবে না এমন না, ঠিক আছে, পাবে, সবাই চান্স পাবে। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর প্রথম ক্লাসটাই করেছি অ্যাকাউন্টিং এর,
প্রথম ক্লাসেই স্যার এসে একটা টপিক পড়ানোর পরে বলছে যে পারবে সেই চান্স পাবে, আমিই পারিনি, আমার বন্ধুরা পারছে। যেহেতু অনেক খারাপ লাগছিল তখন, কিন্তু না, আমিই চান্স পাইছি, আমার বন্ধু চান্স পায়নি। তো সেক্ষেত্রে আবার এটা ভাইবো না যে হচ্ছে গিয়ে আবার তুমি চান্স পাবা না। হ্যাঁ, অপু চান্স পাবা ইনশাআল্লাহ। বাকিরাও যারা অ্যান্সার দিতে পারেনি তারাও পাবা। মালিকানা সত্ত্ব অপরিবর্তিত, লিখে রাখো, অপরিবর্তিত, অপরিবর্তিত থাকে। এই কথাটা হচ্ছে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, 5 নাম্বার এবং 6 নাম্বার জাবেদার মধ্যে। আচ্ছা, লেখা হলে জানাও। জি ভাইয়া, লেখা হয়েছে। জি ভাইয়া। ঠিক আছে, ওকে। বোর্ডে লিখতেছি, অনেকে চালাকি করে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তাহলে তো তোমাদের কাজ হয়ে যায়। তবে লিখলে সবচেয়ে ভালো হবে, মনে থাকবে জিনিসটা, কারণ আমাদের মূল উদ্দেশ্যটা হাসিল হবে তখন, তাছাড়া তো আর হাসিল হবে না। আচ্ছা, তাহলে কয়টা জাবেদা দিলাম? 6টা। ওকে, নাম্বার 7 লেখা হচ্ছে অন্য কোম্পানির শেয়ার বা বন্ড ক্রয়, সরি বন্ধ লিখে ফেলছি, ধরো শেয়ার বা বন্ড ক্রয় অন্য কোম্পানির, এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কোম্পানির শেয়ার বা বন্ড ক্রয় করা হলো। ক্রয় করা মানে হচ্ছে আমরা অন্য কোম্পানিতে বিনিয়োগ করলাম, তাহলে আমার এখানে জাবেদা হবে বিনিয়োগ ডেবিট। বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ যাই বলো, কোনো সমস্যা নেই। বিনিয়োগ ডেবিট মানে কি? সম্পদ বৃদ্ধি। শেয়ার বা বন্ড যে কিনছি তাদেরকে টাকা দেওয়া লাগে নাই? টাকা তো দেওয়া লাগছে, তার মানে নগদ বা ব্যাংক ক্রেডিট, অর্থাৎ সম্পদ হ্রাস। এটাতেও আলটিমেটলি কাঠামোগত পরিবর্তন হয়েছে। দেখো, একটা টপিকের মধ্যে অন্য টপিকও শিখতে পারতেছি। আমরা মনে হয় লেকচার 2 এ এটা পড়েছিলাম যে লেনদেনের নিট পরিবর্তন হয় এবং কাঠামোগত পরিবর্তন হয়, লেকচার 2 তে। সেটা আমরা আজকে এখানে পাচ্ছি যে অন্য কোম্পানির শেয়ার বা বন্ড ক্রয় করলে কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে? বিনিয়োগ ডেবিট এবং নগদান ক্রেডিট। তাহলে আলটিমেটলি সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে, অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না, এটা মনে রাখবো। আর আমরা যদি নিজের কোম্পানি ছাড়া তো অন্য কোম্পানির শেয়ার আমরা ইস্যু করতে পারবো না, ঠিক আছে? তো শেয়ার ইস্যু করার জাবেদা তো 1 নম্বরে দিয়েছি, তাহলে বন্ড ইস্যু করার জাবেদাটা শিখে আমাদের জাবেদা শেষ। বন্ড ইস্যু করা হলো, তাহলে বন্ড যদি ইস্যু করি তার মানে শেয়ার বা বন্ড যদি আমরা ইস্যু করি সবসময় আমরা টাকাটা পাই। হ্যাঁ, তাহলে বন্ড ইস্যু করা হলে টাকা যেহেতু পাচ্ছি, নগদ না, আসলে ব্যাংকের লেনদেন হয় এগুলো, ব্যাংক ডেবিট, নগদ না হয়ে ব্যাংকেই সবসময় হয় এই লেনদেনগুলো, ব্যাংক ডেবিট। আর প্রদেয় বন্ড ক্রেডিট বা শুধু বন্ড। অনেকেই মনে করতে পারো যে বন্ডের মধ্যে প্রদেয় লিখলে মনে হয় ওটা মনে হয় স্বল্প মেয়াদী হয়ে যাবে, জীবনেও না। বন্ড মানেই দীর্ঘমেয়াদী, প্রদেয় বন্ড ক্রেডিট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি। ওকে, বন্ড ইস্যু করা হলো নগদান ডেবিট আর হচ্ছে প্রদেয় বন্ড বা বন্ড ক্রেডিট, ঠিক আছে? বন্ড, ঋণপত্র, ডিবেঞ্চার একই জিনিস সাধারণত। 8টা জাবেদা লিখে দিছি, 8টা জাবেদাই ঠান্ডা মাথায় সবাই ভালো করে পড়বা, এবং 8টা জাবেদাই সুন্দর করে আমি দেখি কয়েকটা ম্যাথ তোমাদেরকে দেখাই দিই, 2-1টা ম্যাথ দেখাই দিই কি ধরনের ম্যাথ আসে। অ্যাকচুয়ালি ম্যাথ বলতে কি টাইপের প্রশ্ন আসে। তো এখানে সবাই এখন আসো, স্ক্রিনে চলে আসো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কিছু প্রশ্ন আছে এখানে হচ্ছে গিয়ে 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা হচ্ছে এই জাবেদা পার্টের আগের পার্টের কোশ্চেন। এটা হচ্ছে ওই যে পরিশোধিত মূলধন, ওই পার্ট। তো এখান থেকে আমরা, ঠিক আছে এটা পরেই যাই,
নগদে যেটা পড়ছি ওটাই করি, ম্যাথ করি আগে দেখি। লভ্যাংশ সংক্রান্ত লেনদেন এখানে যা লেখা আছে আর পড়তে হবে না, আমি সব জাবেদা লিখে দিছি, ইনশাআল্লাহ এতেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখো কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 1। কোশ্চেন নাম্বার 1 দেখো সবাই, নিম্নের ঘটনাবলীর মধ্যে কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারগণের মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়? মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়। অপশন এ, পূর্বে ঘোষিত নগদ লভ্যাংশ প্রদান করলে। ঘোষিত লভ্যাংশ প্রদান করলে, খেয়াল করে দেখো তোমাদেরকে এই জাবেদাটা আমি লিখাই দিছি যে ঘোষিত লভ্যাংশ প্রদান করলে মালিকানা সত্ত্বের কোনো প্রভাবই হয় না। পাইছো এটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তার মানে এটা আমাদের আনসার না। ওকে, তারপর বলছে 6% লভ্যাংশ ঘোষণা যা বোনাস শেয়ারের মাধ্যমে প্রদান করবে। এটা হচ্ছে বোনাস শেয়ারের মাধ্যমে। তাহলে খেয়াল করে দেখো তো, বোনাস শেয়ারে কি মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন আছে? নাই। আমরা কিন্তু সবগুলো জাবেদা লিখছি, দরকার পড়লে জাবেদাগুলো তোমার চোখের সামনে রাখো, তোমার চোখের সামনে রেখে জাবেদাগুলোর দিকে তাকাও, যে ঘোষিত লভ্যাংশ যদি আমরা প্রদান করি সেখানে মালিকানা সত্ত্ব পরিবর্তন হয় না। বোনাস শেয়ার যদি প্রদান করি সেখানেও মালিকানা সত্ত্ব প্রভাব হয় না, মানে প্লাসও হয় না কমেও না। আমাদের কোশ্চেন হচ্ছে মালিকানা সত্ত্ব কমবে কি করলে? ভাইয়া বোনাস শেয়ারে তো জমাকৃত মূলধন মানে ওই মাইনাস হয়। তো আমি তাহলে কি শিখাইলাম? তারপর তো আবার ওই প্লাস হয়েই গেছে। সেটাই তো, আমি তো এই জন্যই বললাম যে এখানে হয় না এগুলোতে। এই যে এইভাবেই কঠিন কঠিন কোশ্চেন গুলো আসছে, যে বোনাস শেয়ার, পূর্বে ঘোষিত লভ্যাংশ, এগুলো। আচ্ছা, লাভ থেকে বিলি করা হবে না এরূপ 1 লক্ষ টাকা ধরে রাখা। আমরা টাকা ধরে রাখি কিভাবে? সঞ্চিতি তহবিলে ধরে রাখি। তার মানে সঞ্চিতি তহবিলে স্থানান্তর বুঝায় এই কথাটাকে, মনে রাখবা। এই কথাটা বলতে সঞ্চিতি তহবিলে স্থানান্তরকে বুঝায়। লাভ থেকে বিলি করা হবে না, তো সঞ্চিতি তহবিলে স্থানান্তর করলেও তো মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হওয়ার কথা না। না। ঠিক আছে, বুঝতে পারতেছো তো নাকি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, প্রতিটি অগ্রাধিকার শেয়ারে 1 টাকা হারে নগদে লভ্যাংশ ঘোষণা। এই যে পেয়েছি, লভ্যাংশ ঘোষণা করলে দেখো, লভ্যাংশ ঘোষণা করা হলো 2 নাম্বার জাবেদারে। দেখো আমি যে জাবেদা আজকে লিখছি, মানে 2 নাম্বার জাবেদার মধ্যে দেখো লেখা আছে ঘোষণা করলে জমাকৃত মুনাফা ডেবিট, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এখানে আমরা লভ্যাংশ ঘোষণা করেছি, অতএব এখানেই আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস আছে। আর বলেছে ই নাম্বার, ধরে রাখা মুনাফা থেকে 50,000 টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর, এটা একই কথা। এটা ডি নাম্বার সি নাম্বার একই কথা। স্যার বুঝতে পারলাম কিনা? 1 নাম্বারটা বুঝতে পেরেছি কয়জন একটু জানান তো দেখি। জি ভাইয়া বুঝেছি। জি ভাইয়া বুঝেছি। জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে ওকে, তারপর আছে হচ্ছে নিচের কোনটি কোম্পানির মালিকানা সত্ত্বকে পরিবর্তন করবে না? একবারে সিম্পল অ্যান্সার, বোনাস শেয়ার। মালিকানা সত্ত্বকে পরিবর্তন করবে না কোনটা স্যার? বোনাস শেয়ার। কারণ বোনাস শেয়ার, রাইট শেয়ারটা কি? হ্যাঁ ভাইয়া রাইট শেয়ারটা কি হবে? রাইট শেয়ার তো মানে বলতেছি স্যার, রাইট শেয়ার মানে আমরা নতুন করে শেয়ার ইস্যু করছি, শুধুমাত্র আগের যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে একটা সুযোগ দিচ্ছি যে ভাই আমরা তো আবার নতুন করে শেয়ার ইস্যু করছি, আপনারা চাইলে আপনারাই কিনতে পারেন, আর আপনারা না কিনলে বাহিরের মানুষের কাছে বিক্রি করুন। তো তাদেরকে একটা অধিকার দিলাম না, তাদেরকে একটা সুযোগ দিলাম না, প্রিভিলেজ, এটাকে বলা হয় রাইট শেয়ার। কিন্তু রাইট শেয়ার বলতে আহামরি কিছুই না। রাইট শেয়ার মানে সাধারণ শেয়ারকেই বুঝায়। রাইট শেয়ার মানে কোন শেয়ারকে বুঝায় বলো? সাধারণ শেয়ার। ভেরি গুড। তার মানে 1 নাম্বার জাবেদাটা যে লিখছি, শেয়ার ইস্যু করা হলো, তো ওই 1 নাম্বার জাবেদার মধ্যে তোমরা খাতায় লিখে রাখতে পারো পাশে, রাইট শেয়ার ইস্যু করা হলো, একই জাবেদা। মানে রাইট শেয়ার ইস্যু করা 1 নাম্বার জাবেদাটায় খাতায় চেক করো, খাতায় ঠিক করো, 1 নাম্বার জাবেদায় শেয়ার ইস্যু করা হলো, ওই জায়গাটায় লিখে রাখতে পারো রাইট শেয়ার ইস্যু করা হলো, একই জাবেদা হবে। কারণ রাইট শেয়ার বলতে আহামরি অন্য কিছু না, এটা জাস্ট আগের শেয়ার হোল্ডারদেরকে একটা অধিকার দিলাম, আপনারা চাইলে কিনতে পারেন, আপনারা কিনলে আপনাদেরকে 1-2 টাকা কমে দিব,
আর বাইরের মানুষ কিনলে কমে বিক্রি করব না, এরকম আর কি বিষয়টা, আহামরি আর কিছু না। তো এখান থেকে সবগুলো পয়েন্টই আমাদের এই জাবেদার মধ্যে আসছে, আমি জাস্ট ওই 2-1টা পয়েন্টই দেখাইতে চাচ্ছি যেগুলো আসলে আমাদের খুব প্রয়োজন। তো একটু দেখো এখানে, একটি কোম্পানি বিনামূল্যে বর্তমানে শেয়ার মালিকদের, এই যে এই কথাটাই অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনটা একটু তাকাবো সবাই। ও আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা ঠিক করে নাও সবাই, ওখানে রাইট শেয়ারের কথাটা লিখে আসো। লিখেছি ভাইয়া। ওকে, তারপর 9 নাম্বার তাকাও। 9 নম্বরে কিন্তু একটা পয়েন্টেই অ্যান্সার, সেটা হচ্ছে বিনামূল্যে কথাটাই হচ্ছে অ্যান্সার। একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের 5:1 অনুপাতে, অর্থাৎ যাদের কাছে 5টা শেয়ার আছে তাদেরকে 1টা করে শেয়ার বিতরণ করবে। তাহলে এই বন্টনকৃত শেয়ারের নাম কি বলো? বোনাস শেয়ার। শেয়ার। ভেরি গুড। তাহলে এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব, যে যে কথাগুলো লিখাই দিছি এইটা। আর বোনাস শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। খেয়াল করে দেখো, এই পয়েন্টগুলোই আমি তোমাদেরকে উল্লেখ করে দিছি সব, এবং এমন না যে তোমাদেরকেই শুধু উল্লেখ করে দিচ্ছি, আমি যত দিন থেকে পড়াচ্ছি সব দিন থেকে এগুলো লিখতেছি। এবং দেখো 2016-17 সালে 15 সালে এগুলো থেকে প্রশ্ন আসছে, এগুলো এভাবেই সাজানো হয়েছে যে এই টপিক থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে, এবং আলটিমেটলি ঘুরাই ফিরাই এগুলাই আসে। ঠিক আছে, তাহলে এই টপিক সম্পর্কিত প্রশ্নগুলো বুঝছো তোমরা। আর ওই যে শেয়ার মূলধনের যে টপিক প্রশ্ন ছিল একটা, ওটা তোমাদেরকে একটু আগে দেখাই নাই, এই যে এখান থেকে। আর বাকি যে প্রশ্ন আছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, এমন তো না যে ক্লাসেই সব প্রশ্ন প্র্যাকটিস করাতে হবে আমাকে, তাহলে তো আমি সময় কুলাইতে পারবো না, কারণ আরো একটা টপিক আছে আজকের লেকচারে, সেই টপিকটাও আমাকে শেষ করতে হবে। তো এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, 3 নাম্বার কোশ্চেনটা তোমাদেরকে বলতেছি। 3 নাম্বার কোশ্চেনটা স্ক্রিনে তাকাও। মেঘনা কোম্পানি 1995 সালের 1 জানুয়ারি তারিখে গঠিত হয়। কোম্পানি অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল 100 টাকা মূল্যের 20,000 সাধারণ শেয়ার। খেয়াল করো, প্রতিটি 100 টাকা মূল্যের শেয়ার, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা করে। আচ্ছা, কার যেন একটা আনমিউট করা আছে, আচ্ছা মিউট করে দিচ্ছি। একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, আমরা 20,000 শেয়ার অনুমোদন পাইছি, ওটা দিয়ে আমার কোনো কাজ নেই। তো প্রথম বছর কোম্পানি 5,000 শেয়ার মোট 6 লক্ষ টাকায় বিক্রি করছে। 5,000 শেয়ার 6 লক্ষ টাকায় বিক্রি করছে, তার মানে অধিহারে বিক্রি করছে মনে হয়, নাকি? দেখি তো, 5,000 শেয়ার যদি 100 টাকা করে দাম হয় তাহলে কত আসে? 5 লক্ষ টাকা। আচ্ছা, ভালো কথা। তাহলে সেটা আবার বিক্রি করছে সে 6 লক্ষ টাকায়। বাহ, ভালো, অধিহারে বিক্রি করছে, চালাক আছে সে। তারপরে 10,000 শেয়ার 9,50,000 টাকায় বিক্রি করছে। আচ্ছা, তারপরে সে 10,000টা শেয়ার, দাম কত টাকা করে? একটা করে শেয়ারের 100 টাকা করে, তাহলে কত টাকা পাওয়ার কথা তার? 10 লাখ। 10 লক্ষ। 10 লক্ষ টাকা পাওয়ার কথা, সেটা আবার সে 9,50,000 টাকায় বিক্রি করছে। আমাদের কিচ্ছু অবহারে বিক্রি করছে, কোনো সমস্যা নেই। কোশ্চেনটা কি, এটা হলো ম্যাটার আমাদের কাছে। আমাদের কাছে হচ্ছে কোশ্চেনটা কি চেয়েছে। কোশ্চেন হচ্ছে পরিশোধিত মূলধন হিসাবে কোম্পানির উদ্বৃত্ত পত্রে কত টাকা দেখাতে হবে। পরিশোধিত মূলধন হিসাবে উদ্বৃত্ত পত্রে কত টাকা দেখাতে হবে। মনে রাখবা, যতটুকু শেয়ার বাজারে বিক্রি করা হয়েছে, ঠিক আছে, ততটুকুই কিন্তু তুমি শেয়ারের পরিশোধিত মূলধন হিসাবে দেখাবা। তোমরা খেয়াল করে দেখো, যখন জাবেদা দিতা কলেজে, এইচএসসি তে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যখন লিখতা, তখন কি অধিহার বা অবহারের কোনো টাকা লিখতা ওখানে, নাকি ডিরেক্ট যে টাকা দাম হয় সে টাকাই লিখতা? বলো। এইটাই, যে টাকা দাম হয় ওই টাকাই লিখতে হয়, এই জন্য এটাকে বলা হয় পরিশোধিত মূলধন। অর্থাৎ আমার বোর্ডে অলরেডি আনসার চলে আসছে, পরিশোধিত মূলধন। অর্থাৎ আমি 5,000 শেয়ার বিক্রি করছি, 5,000 শেয়ারের দাম হবে আমার 5 লক্ষ টাকা, 10,000 শেয়ার বিক্রি করছি, সেটার দাম হবে আমার 10 লক্ষ। তাহলে 10 লক্ষ আর 5 লক্ষ, অ্যান্সার হচ্ছে 15 লক্ষ টাকা। পরিশোধিত মূলধন বললে কোনো টেনশনের কিচ্ছু নাই, যতটুকু শেয়ার ইস্যু করেছি তাকে শেয়ার মূলধন দিয়ে গুণ করলেই, শেয়ারের মূল্য দিয়ে গুণ করলেই আনসার চলে আসবে। এখানে অধিহার অবহারের কোনো কাজ নাই। এটা এভাবেই মনে রাখবে, আমি যেভাবে বলতেছি যে পরিশোধিত মূলধনের ক্ষেত্রে অধিহার অবহারের কোনো কাজ নাই। ঠিক আছে স্যার, এটা। তারপর আরেকটা প্রশ্ন আছে, হচ্ছে 4 নাম্বার কোশ্চেনটা, একটু খেয়াল করে দেখো।
এখানে আমার চাইছে হচ্ছে শেয়ার প্রিমিয়ামের পরিমাণ কত। শেয়ার প্রিমিয়াম মানে অধিহার, শেয়ার প্রিমিয়াম মানে অধিহার। আচ্ছা দেখি অধিহার। তোমার মধ্যে কেউ একজন অ্যান্সার করে দাও তো দেখি এটা কে পারো। জি 1,40,000। ও অ্যান্সার কি দেখে বললা? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে এখানে যেটা জানাই দেওয়ার দরকার সেটা বলে দিই তোমাদেরকে। এখানে হচ্ছে লেখা আছে, সবসময় খেয়াল করবা প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা করে, প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 টাকা লেখা আছে। আমরা 7,000 শেয়ার বিক্রি করছি প্রথমে, তাহলে 7,000 শেয়ার যদি 100 টাকা করে বিক্রি করি তাহলে তো অবশ্যই 7 লক্ষ টাকা পাওয়ার কথা। সেই 7 লক্ষ টাকার জায়গায় আমি বিক্রি করতে পারছি 8,40,000 টাকায়। তার মানে 1,40,000 টাকা এখানে আমার অধিহারে বিক্রি হয়েছে। আচ্ছা এরপরে 8,000 শেয়ার বিক্রি করছি, 8,000 শেয়ার তো অবশ্যই 100 টাকা করেই তো দাম, তাহলে আমার পাওয়ার কথা কত? পাওয়ার কথা হচ্ছে 8 লক্ষ টাকা। হ্যাঁ, আমরা পেয়েছি 6,80,000 টাকা, তার মানে এটা অবহারে বিক্রি হয়েছে। এখন পরীক্ষায় চাইছে কি? পরীক্ষায় চাইছে হচ্ছে শুধুমাত্র শেয়ার প্রিমিয়াম বা শেয়ার অধিহারের পরিমাণ কত টাকা। শেয়ার অধিহার যেহেতু বলেছে শুধুমাত্র অধিহারেরটাই নিতে হবে, অবহারেরটা আমরা তখন খেয়াল করব না বা বিবেচনা করব না। অর্থাৎ 7,000 শেয়ার 100 টাকা করে হলে 7 লক্ষ টাকা, বিক্রি করেছি 8,40,000, অতএব 1,40,000 হচ্ছে আমাদের শেয়ার অধিহার। এটা হচ্ছে বিষয়টা। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখান থেকে এই ধরনের প্রশ্ন আসছে, আর যা প্রশ্ন আসছে সব নিজেদের মধ্যেই পারার মতো এরকম প্রশ্নই আসছে, ঠিক আছে। তারপরেও অনেকের প্রবলেম হয়, যেহেতু সলভ ক্লাসে আজকে না সলভ করালে সলভ ক্লাসে দেখাইতে হবে, তোমরা একটু ভিডিও লেকচারটা আরেকবার দেখে নিও দরকার পড়লে। এক্ষেত্রে 14 নম্বর কোশ্চেনটা তো অলরেডি আমরা পারি, এটা হচ্ছে বিনামূল্যে শেয়ার মানে হচ্ছে বোনাস শেয়ার। 15 নম্বর কোশ্চেনটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এটাতে স্টুডেন্টরা আটকায় যায়। 15 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করবা সবাই, প্রশ্নটা পড়ো সবাই, সময় হচ্ছে 20 সেকেন্ড। বাড়িগাঁও কোম্পানির 10% হারে 1 লক্ষ টাকার ঋণ, 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার আর 10 টাকা মূল্যে 50,000 সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা 1,50,000 টাকা হয় তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, সাধারণ শেয়ার কিন্তু টাকা পায় সবার শেষে, সবার আগে টাকা পাবে কে বলতো? অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারের আগেও কে টাকা পায়? ঋণপত্রের সুদ। ঋণপত্রের সুদ দিতে হয়। সুদ, ঠিক আছে ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কর পরবর্তী মুনাফা, নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা হচ্ছে 1,50,000 টাকা। তো স্বাভাবিকভাবে স্টুডেন্টরা চিন্তা করে আগে আমরা ঋণের সুদ 1 লক্ষ টাকার 10% 10,000 মাইনাস করব, এটা তারা চিন্তা করে এবং ঠিক আছে, চিন্তা করাটা ভালো। তারপর 12% অগ্রাধিকার শেয়ারের সুদ হচ্ছে 2 লক্ষ টাকার 12% হচ্ছে 24,000 টাকা, কারণ 12 দুগুণে 24, হ্যাঁ 24,000 টাকা হচ্ছে অগ্রাধিকারের সুদ। তারপরে যে টাকা থাকবে সেটা সাধারণ শেয়াররা নিতে পারবে। এখন ঝামেলাটা হচ্ছে যেহেতু কর পরবর্তী নিট মুনাফা লেখা আছে, মনে রাখতে হবে সুদ ও কর পূর্ব মুনাফা থেকে সুদ আর কর মাইনাস করে তারপর কর পরবর্তী মুনাফা আসে। অর্থাৎ এখানে আমাদের সুদের টাকাটা মাইনাস হয়ে গেছে, সুদের টাকাটা আমাদের মাইনাস হয়ে গেছে। তার মানে শুধুমাত্র এখন মাইনাস করতে হবে অগ্রাধিকার শেয়ারের টাকাটা, অগ্রাধিকার লভ্যাংশ, সেটা হচ্ছে 24,000 টাকা। তাহলে 1,50,000 থেকে 24,000 যদি বাদ দেই আমার কাছে টাকা থাকতেছে কত? 1,26,000 কত হাজার টাকা? 26,000 টাকা। বুঝতে পারতেছো? এই পুরা টাকাটাই কে নিতে পারবে? এই পুরা টাকাটাই সাধারণ শেয়ার হোল্ডাররা নিতে পারবে, এই পুরো টাকাটাই সাধারণ শেয়ার নিতে পারবে। এখানে কেন ঋণের সুদ মাইনাস হয় নাই? এর অ্যান্সার হচ্ছে স্যার এখানে কর পরবর্তী মুনাফা দেওয়া আছে, কর পরবর্তী মুনাফা,
অর্থাৎ অলরেডি ঋণের সুদ মাইনাস হয়ে গেছে। তাহলে কি আমি জোর করে মাইনাস করব? এটা দিছে হচ্ছে তোমাদেরকে কনফিউজড করার জন্য। আর অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিছে তারা 80% স্টুডেন্ট কনফিউজড হয়েছেও, বুঝতে পারছো? আর 20% এর মধ্যে মাত্র 10% হচ্ছে স্টুডেন্ট যাই না দিছে, আর 10% আল্লাহ ভরসা, ঠিক আছে? ওই যে অবু 10 20 30 অমনে হয়ে গেছে, ঠিক আছে? ভাইয়া এই কাইন্ডলি আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কোশ্চেনটাই বলেছে যে কর পরবর্তী নিট মুনাফা 1,50,000 টাকা হয়েছে। এর মধ্যে আমাদেরকে ঋণের সুদের টাকার কথা বলা আছে এবং অগ্রাধিকার সুদের টাকার কথা বলা আছে। তারপর বলেছে যে সাধারণ শেয়াররা তাহলে কত টাকা পাবে, সাধারণ শেয়াররা তারা কত টাকা পাবে। আমরা সবসময় জানি যে সাধারণ শেয়ার সবসময় শেষে টাকা পায়। সবার আগে ঋণের সুদ পরিশোধ করতে হয়, তারপর অগ্রাধিকার শেয়ারকে টাকা দিতে হয়, তারপর সাধারণ শেয়ার টাকাটা পাবে। তাহলে এই আমাদের কর পরবর্তী মুনাফা যে 1.5 লক্ষ টাকা, এখান থেকে আগে বাকি সবাইকে টাকা দিয়ে দিতে হবে, তারপর বাকি টাকাটা সাধারণ শেয়াররা পাবে, মানে বন্টন করতে পারবে বা মুনাফা হিসেবে লভ্যাংশ হিসেবে গ্রহণ করতে পারবে। তো আমরা এখানে কি করব, আমরা মূলত হচ্ছে এই কর পরবর্তী নিট মুনাফা থেকে অনেকেই কি করে ঋণের সুদটা মাইনাস করে, কিন্তু ঋণের সুদ মাইনাস করা যাবে না, কারণ অলরেডি এটা মাইনাস হয়েই গেছে। যেটা মাইনাস হয়ে গেছে সেটা তো আর মাইনাস আমরা করব না, কারণ কর পরবর্তী মুনাফা মানেই হচ্ছে ঋণের সুদ মাইনাস বা দেওয়া হয়ে গেছে। ঋণের সুদ দেওয়ার পরে এই মুনাফাটা এসেছে 1,50,000। তাহলে এখন শুধু কাকে টাকা দেওয়া বাকি আছে? এখন শুধু অগ্রাধিকার শেয়ারকে টাকা দেওয়া বাকি আছে। তাহলে অগ্রাধিকার শেয়ারকে টাকাটা দিতে পারলেই বাকি সকল টাকা আমাদের সাধারণ শেয়ার হোল্ডারদের কাছেই থাকবে। তাহলে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ হচ্ছে ওই যে 2 লক্ষ টাকার 12%, অর্থাৎ 24,000 টাকা। অ্যান্সার আসছে 1,26,000। এবার বুঝতে পেরেছি কিনা স্যার বলেন? জি ভাইয়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 16 দেখো তো সবাই। কোশ্চেন নাম্বার 16 অনেকে আটকায় যায়, একটু খেয়াল করো। 1 লক্ষ টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করেছি। ঋণ পরিশোধের জন্য, ঋণ যদি পরিশোধ করি তাহলে কি হয়? ঋণ হিসাব ডেবিট হয়, ঋণ হিসাব ডেবিট হয়। ঋণ পরিশোধ করলে ঋণ হিসাব ডেবিট হয়। আর যেহেতু শেয়ার ইস্যু করে ঋণ পরিশোধ করছি, তার মানে শেয়ার মূলধন ক্রেডিট 1 লক্ষ টাকা। অর্থাৎ ঋণ ডেবিট মানে দায় মাইনাস শেয়ার মূলধন ক্রেডিট মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। মালিকানা সত্ত্ব বৃদ্ধি, দায় মাইনাস এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তাহলে অ্যান্সার হচ্ছে 16 ডি নাম্বারটা, যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি এবং দায় হ্রাস। অনেকে এই বিষয়টা বুঝতে পারে না, তোমরা চাইলে এটার অ্যান্সারটা লিখে রাখতে পারো। যেহেতু আমি ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করেছি, অবশ্যই আমার ঋণ ডেবিট এবং শেয়ার মূলধন ক্রেডিট। আশা করছি বুঝতে পেরেছো বিষয়টা। ক্লিয়ার কিনা স্যার পুরো বিষয়টা যতটুকু বললাম শেয়ার সম্পর্কিত? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ওকে ঠিক আছে। আজকের লেকচারের আমাদের সর্বশেষ টপিক এবং আমাদের স্টুডেন্টের কাছে জনপ্রিয় টপিক, ঠিক আছে? মানে স্টুডেন্টের কাছে মনে করো যে লিওনেল মেসি রোনালদো যতটা ফেভারিট না, তার চেয়ে বেশি ফেভারিট হচ্ছে অনুপাত বিশ্লেষণ। কারণ তোমরা সবাই অনুপাত বিশ্লেষণটাই এইচএসসি পরীক্ষা যদি হইতো এটাই আগে দিতা, কারণ 10 মার্ক খুব সহজে পাওয়া যায় এখান থেকে। এবং অনেকে আবার বিইপির ম্যাথও করে, ওটাও কিন্তু খুব সহজ অধিকাংশ স্টুডেন্টরা। তো এখানে স্যার অনুপাত বিশ্লেষণের বিষয়টা যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম, এখানে আলটিমেটলি আমাকে সূত্রগুলো বোর্ডে লিখতে হচ্ছে না, কারণ আমার স্ক্রিনে সকল সূত্রগুলো দেয়া আছে। আমি তোমাদের যে ম্যাথগুলো ঢাকা ভার্সিটিতে আসছে ম্যাথগুলো সলভ করায় দেখাই দিচ্ছি, যাতে তোমরা এভাবে সলভ করতে পারো বা শিখো, ঠিক আছে স্যার? আর অনুপাতগুলো আমি অবশ্যই বলবো, এটা তো আমার সাধ্য না তোমাদেরকে জোর করে মুখস্থ করে দেওয়া, এটা তোমাদেরই কাজ, তোমাদেরই দায়িত্ব যে প্রত্যেকটা অনুপাতকেই আমরা অবশ্যই অলরেডি কলেজে পড়ে এসেছি এবং সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব। যেমন 1 নম্বরেই রয়েছে চলতি অনুপাত, এটা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি অনুপাতের নির্ণয় কেন করি আমরা অ্যাকচুয়ালি? আসলে এই অনুপাত সকল অনুপাতগুলোই নির্ণয় করা হয় আর্থিক বিবরণীকে বিশ্লেষণ করার জন্য।
আমরা আর্থিক বিবরণীটা যে বানাইছি এখানে যে তথ্যগুলো আছে সেগুলোকে আমরা খুব সিম্পলি উপস্থাপন করতে চাচ্ছি। তাহলে কি করা যায়? সিম্পল ভাবে যদি উপস্থাপন করতে চাই, যেমন আমরা বলতেছি যে এই বছর আমাদের 10 লক্ষ টাকা মুনাফা হয়েছে। তো এই 10 লক্ষ টাকা মুনাফা হয়েছে, কিন্তু আমাদের মূলধন কত ছিল সেটা তো আমরা জানি না। 10 লক্ষ টাকা মুনাফা হয়েছে, এটা যদি আমি শুনি তাহলে শুনলে মনে হয় ভালো লাগে, 10 লক্ষ টাকা মুনাফা হয়েছে। কিন্তু খেয়াল করো, আমার যদি এমন হয় যে আমার মূলধনই ছিল মনে করো 1 কোটি টাকা, 1 কোটি টাকা মূলধন দিয়ে মাত্র 1 বছরে 10 লক্ষ টাকা মুনাফা হয়েছে। আর যদি বলি যে একজন ব্যক্তি 20 লক্ষ টাকা মূলধন দিয়ে 10 লক্ষ টাকা মুনাফা করছে, তাহলে বলো কোনটা ভালো লাগবে? অবশ্যই 20 লক্ষেরটা যে টাকা দিয়ে। হ্যাঁ 20 লক্ষের। তাহলে এই রেশিও অ্যানালাইসিসটা কেন দরকার? কারণ খেয়াল করে দেখো, যে 20 লক্ষ টাকা মূলধন দিয়ে 10 লক্ষ টাকা মুনাফা করছে তার কিন্তু প্রফিট প্রায় বলা যায় 50%, তাই না? 50% না এখানে? আর হচ্ছে মনে করো যে হচ্ছে 10 কোটি টাকা বা 1 কোটি টাকা বিনিয়োগ করে যে 10 লক্ষ টাকা মুনাফা করলো, তার মুনাফা হইলো কত পার্সেন্ট? 1% বা 10%। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা পার্সেন্টেজও হতে পারে একটা প্রতিবাদের ভাষা, প্রতিবাদের ভাষা না, এটা যেহেতু অ্যাকাউন্টিং, এটা হচ্ছে তথ্য সরবরাহের ভাষা। পার্সেন্টেজ বা অনুপাত বা রেশিও সবকিছুই হতে পারে আমাদের তথ্য সরবরাহের ভাষা। অর্থাৎ আমরা মানুষদেরকে এভাবে জানাই দিতে পারি যে আমাদের প্রতিষ্ঠানটা কত ভালো। আমরা বলতে পারি আমাদের এবছর প্রতিষ্ঠানের মোট মুনাফা হয়েছে 20%, পরিচালন মুনাফা হয়েছে 18%, তারপরে হচ্ছে নিট মুনাফা হয়েছে 12%। তাহলে আমরা এটা মানে মানুষকে জানালে মানুষ বুঝতে পারবে যে না, প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে চলতেছে। মোট মুনাফা থেকে নিট মুনাফা আস্তে আস্তে খুব বেশি কমে নাই। মনে করো মোট মুনাফা হয়েছে 40%, কিন্তু নিট মুনাফা মাত্র 8%। তার ভিতরে এত বেশি পরিচয় খরচ হয়ে গেছে যে নিট মুনাফা তার বেশি হয়ই নেই। তাহলে কি এটা কি প্রতিষ্ঠানে ভালো সাইন? এটা কিন্তু প্রতিষ্ঠান ভালো সাইন না। তার মানে প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠান ভালো খারাপ কেমন চলতেছে এই সকল কিছু জানানোর জন্যই মূলত অনুপাত বিশ্লেষণ করতেছি আমরা। এটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারীদেরকে আমরা জানাবো যে প্রতিষ্ঠান কি করলে ভালো হবে, কোন জিনিসটা বাড়াতে হবে। তো তখন আমরা দেখবো যে না, নিট মুনাফা যেহেতু কম হচ্ছে পার্সেন্টেজ, তখন নিট মুনাফাটা বাড়ানোর চেষ্টা করব। কিভাবে বাড়বে? বিক্রয় মূল্য বাড়াইতে হবে, অথবা পরিচালন ব্যয় কমাতে হবে, চেষ্টা করতে হবে পরিচালন ব্যয় কমানোর। এই ধরনের বিভিন্ন ধরনের তখন মনে করো ব্যবস্থা গ্রহণ করা যাবে। অর্থাৎ এই হচ্ছে উদ্দেশ্য কেন আমরা অনুপাত বিশ্লেষণের কাজগুলো করতেছি স্যার। তারপর যদি বলি যে অনুপাত বিশ্লেষণে এই যে সবগুলো পয়েন্ট, ত্বরিত অনুপাত। ত্বরিত অনুপাত হচ্ছে ত্বরিত সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। অনেকে হয়তো বা জানো, অনেকে জানো না, লেকচার শিট থাকলে লিখে রাখো। ত্বরিত সম্পদ, ত্বরিত ত্বরিত সম্পদ মানে হচ্ছে মোট চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ, সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ। চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ। এটা হচ্ছে আমাদের ত্বরিত সম্পদ এর কাজ। অনেকেই হয়তোবা ভাবতেছো যে ত্বরিত অনুপাতটা ত্বরিত সম্পদ ডিভাইডেড বাই ত্বরিত দায় লেখা মনে হয় উচিত ছিল, তাই না? কারো মাথায় এটা আসতেছে? ত্বরিত অনুপাত অবশ্যই সূত্র হবে ত্বরিত সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এটা হচ্ছে গিয়ে আগের অনেক আগে ছিল এটা ত্বরিত দায়টা, কিন্তু এখন এটা নাই, এটা শুধু চলতি দায়টাই লিখতে হয় স্যার। এখানকার সূত্রটা আমরা শিখলাম ত্বরিত অনুপাতের। এরপরে আছে হচ্ছে কার্যকরী মূলধন। এই জায়গাটাতে স্টুডেন্টরা ভুল করে। এই যে 3 নম্বর পয়েন্টের দিকে তাকাও। কার্যকরী মূলধন যখন বলবে, কার্যকরী মূলধন বললে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। কার্যকরী মূলধনের আরেকটা নাম হচ্ছে নিট সম্পদ বা নিট চলতি সম্পদ। এখানে যেমন লেখা আছে না নিট চলতি মূলধন, এই নিট চলতি মূলধনের আরেকটা নাম হচ্ছে নিট চলতি সম্পদ। কার্যকরী মূলধন
তারপর আমরা পাচ্ছি হচ্ছে কার্যকরী মূলধনের অনুপাত নির্ণয়। আচ্ছা, কার্যকরী মূলধন অনুপাত কি আছে স্যার? সূত্র হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। অর্থাৎ চলতি দায় পরিশোধের একটা ক্ষমতা পরিমাপ করে অ্যাকচুয়ালি এটা। অর্থাৎ আমাদের কাছে এই মুহূর্তে কতটুকু মানে আর কি কার্যকরী মূলধন হাতে আছে চলতি দায়ের বিপক্ষে, অর্থাৎ চলতি দায়টাকে পরিশোধ করার জন্য আমাদের হাতে কতটুকু কার্যকরী মূলধন আছে এই মুহূর্তে আমরা পরিশোধ করতে পারবো, এই জিনিসটাকে বোঝাচ্ছে। তারপর এই সূত্রগুলো স্যার সবাই আমাদের জানতে হবে এবং প্রত্যেকটা কিসের কোনটা সূত্র সেই বিষয়টাও আমাদের জানতে হবে। অর্থাৎ তারল্যের অনুপাত, এগুলো কোনগুলো স্যার? এগুলো হচ্ছে তারল্যের অনুপাত। তারপর হচ্ছে স্যার সচ্ছলতার অনুপাত। সচ্ছলতাটা হচ্ছে মূলত দীর্ঘমেয়াদী জিনিসগুলা, অর্থাৎ মোট দায় ডিভাইডেড বাই মোট সম্পত্তি, অর্থাৎ দায় সম্পত্তি অনুপাত। তারপর ঋণ মূলধন অনুপাতে হচ্ছে মোট দায় ডিভাইডেড বাই মোট সম্পত্তি, অর্থাৎ এটা দীর্ঘমেয়াদী পয়েন্টগুলো নিয়ে কাজ করছে। সচ্ছলতার অনুপাত, একটা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে কতটুকু ভালো রান করতে পারবে, ভালো চলতে পারবে, সেটা আমরা এই অনুপাত থেকে বুঝতে পারবো। অর্থাৎ আমাদের সম্পত্তির বিপরীতে দায় কত টাকা আছে এটা আমাদের জানতে হবে, অথবা আমাদের দায়ের বিপরীতে মালিকানা সত্ত্ব কত টাকা আছে এটা জানতে হবে। কারণ মনে করো আমার সম্পত্তি আছে 2 টাকার কিন্তু দায় আছে 5 টাকার, তাহলে এই কোম্পানি যদি দেউলিয়া হয় তাহলে যাদের কাছে আমাদের দায় আছে তাদেরকে আমরা টাকা পরিশোধ করতে পারবো? পারবো না। সম্পদ আছে এই 2 টাকার, দায় তো আমরা 5 টাকা পরিশোধ করতে পারবো না। এই জন্য এই রেশিওটা সবাই চেক করে, হ্যাঁ, যে হচ্ছে তার মোট দায় সম্পত্তিটা ঠিক আছে কিনা। হয়তো তা অবশ্যই সাধারণত সম্পত্তিটা বেশি থাকতে হয়, কারণ তাহলে মনে করো মানুষ ঋণ দিতে বা লোন দিতে ভয় পাবে না, এই হচ্ছে কাহিনী। তারা দেখবে যে না, এরা লোন দিতে না পারলে ওদের সম্পত্তি বিক্রি করে আলটিমেটলি টাকাটা আমাদেরকে দিয়ে দিবে। এরপরে হচ্ছে স্যার কার্যকারিতার অনুপাত। কার্যকারিতার অনুপাতের মধ্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অনুপাত হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত এবং মজুদ আবর্তন অনুপাত। এইগুলো থেকে সবসময় প্রশ্ন আসে এবং অনুপাত বিশ্লেষণ যারা কলেজে করো নাই সারা জীবন আফসোস করবা, কারণ অনুপাত বিশ্লেষণটা তোমার অনার্সে আছে, মাস্টার্সে আছে, মানে বিবিএ, এমবিএ, কেউ যদি সিএ পড়তে চাও, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাও, সিএমএ পড়তে চাও, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে চাও, সব জায়গায় এইটা আছেই। মানে এখান থেকে তোমার অন্তত 10 মার্কের একটা কোশ্চেন থাকবেই সব জায়গাতে। সো আলটিমেটলি যারা এটা এখন পারো তাদেরকে আর কোনোদিনও শিখতে হবে না। আমি ওই ইন্টারে যা শিখেছি ওইটা দিয়েই এখনো চলতেছে আমার, আর নতুন করে শিখতে হয় নাই এইসব বিষয়। তো এখানে আমাদের সূত্রগুলো যেগুলো রয়েছে, সূত্রটা কি করবো স্যার? একবার হাত দিয়ে না দেখে, হাত দিয়ে ঢেকে ধরে, একবার না দেখে মুখস্থ বলার চেষ্টা করবো, নাহলে তো আর সম্ভব না। কারণ তুমি মজুদ আবর্তন অনুপাতের যদি সূত্রই না পারো তুমি ম্যাথ করতে পারবে না। আমি ম্যাথ এখনই দেখাবো তোমাদেরকে, জাস্ট একটা মিনিট। আমি যদি মজুদ আবর্তনের সূত্রটা বুঝি, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, তাহলে আমি অবশ্যই অ্যান্সারটা এখানে করতে পারবো, কারণ টাকা বসাইলেই অ্যান্সার চলে আসবে। কারণ হচ্ছে আমার যেহেতু ক্যালকুলেটর নাই, আমাকে তারা সহজ ম্যাথ দিবে। ক্যালকুলেটর না থাকার কারণে তুলনামূলক সহজ ম্যাথ দিবে, যেটা ক্যালকুলেটর ছাড়াই করা যায়। ঠিক আছে, তাহলে এই সাথে সাথে আরো পাইলাম হচ্ছে আমরা মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। এটা হচ্ছে মোট মুনাফা অনুপাত, মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয়, নিট মুনাফা অনুপাত, নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয়। সম্পত্তির উপর মুনাফার অনুপাত, নিট মুনাফা ডিভাইডেড বাই গড় সম্পত্তি। অর্থাৎ প্রত্যেকটা আইটেমের সূত্রগুলো যেন আমাদের সবার মনে রাখার চেষ্টা করি আমরা সবাই। এরপরেই চলে আসি হচ্ছে কোশ্চেন গুলোতে চলে আসি সবাই, একটু খেয়াল করবো। এখানে 1 নাম্বার কোশ্চেনটা দেখবো। আমি অধিকাংশ কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাই দিয়ে দিচ্ছি। নিট সম্পত্তি বলতে কি বোঝায়? নিট সম্পত্তি বলতে বোঝায় চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। তোমাদেরকে একটু আগেই নিট মোট সম্পত্তি হতে মোট দায় না, নিট সম্পত্তি বলেছে, এটা কিন্তু নিট চলতি সম্পত্তি বলে নাই। অতএব মোট সম্পত্তি হতে মোট দায় বাদ দিতে হবে। অ্যান্সার হবে ডি। নিট সম্পত্তি মানে মোট সম্পত্তি থেকে মোট দায় বাদ দিতে হবে। আর যদি বলতো নিট চলতি সম্পত্তি, তাহলে হয়তো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। কারণ নিট চলতি সম্পত্তি বলতে কিন্তু আমরা বুঝাই চলতি মূলধনকে বা চলতি কার্যকরী মূলধনকে বুঝাই, এটাকে তখন বলি হচ্ছে আমরা নিট চলতি সম্পত্তি। বাট এই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হচ্ছে নিট সম্পত্তি মানে মোট সম্পত্তি মাইনাস মোট দায়। তোমরা লেকচার শিটে লিখে রাখতে পারো নিট সম্পত্তি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব বা মূলধন, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে নিট সম্পত্তি মানে মালিকানা সত্ত্ব বা মূলধন।
ঠিক আছে, পরবর্তীতে নাম্বার 3 তে যদি আমরা একটু খেয়াল করি, এগুলো যথেষ্ট সহজ কোশ্চেন। হ্যাঁ, কোন কোম্পানির নিট আয় 24,000 টাকা, নিট বিক্রয় 4 লক্ষ টাকা, গড় সম্পত্তি 6 লক্ষ টাকা, তাহলে প্রান্তিক মুনাফার হার কত? প্রান্তিক মুনাফার হার হচ্ছে, প্রান্তিক মুনাফার হার মানে কি এটা তো বুঝতে হবে। প্রান্তিক মুনাফার হার হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার, বিক্রয়ের উপর মুনাফার হার। স্যার প্রশ্নের মধ্যেই কিন্তু অ্যান্সার আছে, অ্যান্সার হচ্ছে বিক্রয়ের উপরে মুনাফার হার। তাহলে বিক্রয়ের উপরে হচ্ছে মুনাফা আর নিচে হচ্ছে বিক্রয়। দেখো যা আমাদের সূত্রে আছে এটা অনুযায়ী যদি আমি টাকা বসায় দিই আমার অ্যান্সার চলে আসবে। আমার প্রান্তিক মুনাফার হার চাইছে, আমার কি গড় সম্পত্তি লাগবে? আমার গড় সম্পত্তি লাগবে না, কারণ আমার এখানে কাজই হচ্ছে মুনাফা ডিভাইডেড বাই বিক্রয়। তাহলে মুনাফা হচ্ছে এখানে স্যার 24,000 আর বিক্রয় হচ্ছে স্যার নিট বিক্রয় 4 লক্ষ। আচ্ছা, আর কোনো কিছু পার্সেন্টেজ করতে গেলে তাকে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি বুঝতে পারলাম 4 দিয়ে 4 6 24, আর এখানে শূন্যগুলো কেটে দেওয়া যায় পার্সেন্টেজ করতে গেলে, তার মানে 6%। অ্যান্সার হচ্ছে 6%। তবে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এবার আমরা কি ওই যে বিক্রয়ের উপর যে মুনাফার হার, এটার কি ওই যে মার্জিনও বলা যায় না? অফকোর্স অফকোর্স, হ্যাঁ, বিক্রয়ের উপর মুনাফার হারকে বলা হয় প্রান্তিক মুনাফার হার বা মার্জিন, আর ক্রয় মূল্যের উপর মুনাফার হারকে বলা হয় মার্কআপ। ভেরি গুড, ঠিক আছে। ম্যাথটা বুঝতে পারছি কিনা? জি ভাই। আচ্ছা, এগুলো আহামরি কঠিন কিছু না। কঠিন ম্যাথের মধ্যে আছে হচ্ছে এই যেটা 8 নাম্বারটা, কঠিন ম্যাথের মধ্যে আছে হচ্ছে 8 নাম্বারটা। সবাই 8 নাম্বারটার দিকে খেয়াল করবো, এবং 8-এর মতো এক্স্যাক্টলি হচ্ছে 10 নাম্বার। আমি 8 নাম্বার করব, তোমরা 10 নাম্বারটা করবা, তারপর ক্লাস শেষ হবে। ঠিক আছে, একটু খেয়াল করো 8 নাম্বার কোশ্চেনটা। যদিও ক্যালকুলেটর ব্যবহার করলে হয়তো সুবিধা হইতো, কারণ ওই সময় ক্যালকুলেটর ছিল বলেই ম্যাথগুলো এইভাবে আসছে, বাট আমি আপাতত করে দেখাচ্ছি তোমাদেরকে। করলা কোম্পানি 31,500 টাকা চলতি মূলধন রয়েছে। খেয়াল করে দেখো, চলতি মূলধন, এটা কত নম্বর কোশ্চেন? 8। বলা হয়েছে চলতি মূলধন হচ্ছে 31,500 টাকা। আচ্ছা, এখন আমাদেরকে একটা তথ্য দেওয়া আছে, তথ্য হচ্ছে চলতি অনুপাত। চলতি অনুপাত স্যার একবার যদি ম্যাথটা শিখতে পারি তাহলে কিন্তু আমি যেমন মুখে মুখে সলভ করতে পারি, তোমরাও মুখে মুখে সলভ করতে পারবা, বাট এটার জন্য অন্তত 3-4 বার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলতি অনুপাত হচ্ছে 5:2। চলতি অনুপাতের সূত্রটা বলো তো একজন। চলতি সম্পদ ভাগ চলতি দায়। চলতি সম্পদ মানে চলতি দায়। ঠিক আছে, চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, মানে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় হচ্ছে চলতি অনুপাত। এটা যারা বলছো তারা বলবে না, মেয়েদের মধ্যে থেকে বলো এখন চলতি মূলধনের সূত্র জানা আছে কিনা কেউ একজন? ছেলেরা তো পারছে। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ভেরি গুড, তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায় হলে হবে চলতি মূলধন, আর চলতি অনুপাত হচ্ছে ভাগ চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। অর্থাৎ খেয়াল করে দেখো, এই তথ্য অনুযায়ী এইটুকুই তো তথ্য, এর বাইরে আর তথ্য নাই। এখন বলেছে চলতি দায় কত, চলতি দায় কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। চলতি দায় কত? স্যার এভাবেই রাখি, হ্যাঁ, আর আবার ব্যাকআপ বুকা দেখা যাচ্ছে, একটু সুন্দর করে দিন। চলতি দায় কত? তো এখন চলতি অনুপাত মানে এই 5 টাকা হচ্ছে চলতি সম্পদ, 5 টাকা হচ্ছে চলতি সম্পদ। তাহলে যখন চলতি সম্পদ 5 টাকা তখন চলতি দায় 2 টাকা, চলতি দায় 2 টাকা। তাহলে এই জায়গাটা থেকে কি বুঝবো? চলতি অনুপাত থেকে চলতি সম্পদ যখন 5 টাকা, চলতি দায় তখন 2 টাকা। তাহলে আমাদের চলতি মূলধন কত হবে? 5 - 2। চলতি মূলধন কত টাকা হবে স্যার? 3 টাকা। 3 টাকা। তাহলে এই যে আমাদের চলতি মূলধন কত টাকা দেয়া আছে? 31,500। এটা কত অংশ? এটা হচ্ছে 3 অংশ, এটা হচ্ছে 3 ভাগের টাকাটা। কেন? কারণ 5 ভাগ হচ্ছে চলতি সম্পদ আর 2 ভাগ হচ্ছে চলতি দায়।
তার মানে 5 থেকে 2 ভাগ যদি বাদ দিই, তার মানে মাঝখানে 3 ভাগ হচ্ছে চলতি মূলধন, অর্থাৎ এই 31,500 টাকা হচ্ছে 3 অংশ। আর পরীক্ষায় বলেছে চলতি দায় কত। চলতি দায় কত স্যার? চলতি দায় হচ্ছে 2 অংশ। চলতি দায় হচ্ছে 2 অংশ। তাহলে এখন আমরা হচ্ছে 3 10 30 আর 5 15, 3 5 15, 10,500। তাহলে 10,500 কে 2 দিয়ে গুণ করলে 10 দুগুণে 20,000, 20,000 আর 1,000, 21,000 টাকা। প্র্যাকটিস করতে হবে। কাটাকাটিটা অবশ্যই নিজেরা বেশি বেশি করে প্র্যাকটিস করব, যদিও এত কঠিন আসার সম্ভাবনা নাই, সহজেই করা যাবে, এরকম কাটাকাটিই দিবে। এটা যদিও সহজই, কঠিনের মধ্যে না। তবে রাফ করতে দিলে সমস্যা নেই না, ছোট করে রাফ করে পরে রাফ তো করতে পারবা, তোমাদেরকে বলেছি আমি, সেটা হচ্ছে তোমাদের জি ওই পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে সমস্যা হবে না, বাট পেন্সিল দিয়েই কইরো কোশ্চেনের পাশে রাফ কইরো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাইয়া অন্য কাউকে দেখানো বা নিজে অন্য কারো দেখে লেখার আশা করবা না কিন্তু কখনো। নিজে বাঁচলে বাপের নাম, এই জায়গায় এই থিওরিটা ফলো করবা। অর্থাৎ তোমার আশেপাশের যদি কাউকে দেখে খুব মনে হয় সে খুব অসহায়, সে কিছুই পারতেছে না, তোমার পাশের জন, তুমি সব পারতেছো, তোমার সব কমন আসছে, যদি স্যার বুঝতে পারে যে তুমি তাকে দেখাইছো তোমারও ক্যারিয়ারটা ধ্বংস, সে তো চান্স পাবেই না। সে চান্স পাবে না বলে তো সে বসে আছে, কিন্তু তাকে তুমি সাহায্য করতে গিয়ে নিজের ক্যারিয়ারটা ধ্বংস করবা, এটা কখনোই করবা না। ঠিক আছে? তোমরা সবসময় পরীক্ষার হলে যেভাবে হোক, সব মানে সময় তো কম, 1 ঘন্টার মধ্যে এত অ্যান্সার দিতে হবে, একদম প্লিজ পার্সোনাল ওরিয়েন্টেড হবা। কারণ ঢাকা ভার্সিটি পরীক্ষা দেওয়ার পর জীবনে যত উদার হওয়া যায়, মানবিক হওয়া যায় হইও, কিন্তু ভার্সিটি পরীক্ষাটা অন্তত একদম স্ট্রিক্টলি পরীক্ষাটা দিয়ে আসিও, নিজের জন্য যাতে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অংশটুকু হচ্ছে গিয়ে যে কি দেওয়া থাকে সেটার উপর ডিপেন্ড করে। টাকা দেওয়া আছে চলতি মূলধনের, তার মানে এই তথ্য অনুযায়ী চলতি মূলধন কত, এই তথ্য অনুযায়ী চলতি মূলধন হচ্ছে 3 অংশ, তাই আমি তাকে 3 দিয়ে ভাগ করেছি। যদি বলতো চলতি সম্পদ কত টাকা, তাহলে আমরা গুণ করতাম 5 দিয়ে, কারণ চলতি সম্পদ হচ্ছে 5 অংশ। অর্থাৎ কোশ্চেন ছোট কিন্তু তথ্য সব দেওয়া আছে, কোশ্চেন ছোট কিন্তু তথ্য দেয়া আছে। স্যার বুঝছি কয়জন একটু বলেন তো এখানে? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, তাহলে আশা করছি এটা বুঝতে পারলে আপনি 10 নাম্বারও বুঝতে পারবেন, কারণ এখানেও সেম জিনিস বলেছে, চলতি দায় কত টাকা। এটা আর সময় নিচ্ছি না ওটাতে। 30,000 টাকা। আপনাদেরকে একটা কঠিন ম্যাথ আছে 13 নাম্বার, এই ম্যাথটা করাই দিয়ে তারপর শেষ করে দিচ্ছি। আর এই ধরনের ম্যাথ কিন্তু এইচএসসি তেও ছিল, এমসিকিউ তে, জানি না সবাই করছো কিনা, বাট এমসিকিউ তে ছিল এইচএসসি তে। ওকে, তো ভাই এই ম্যাথটা ফিনান্সেও আসে। ইয়েস, ভেরি গুড, এই ম্যাথটা ফিনান্সেও আসে। 13 নম্বর কোশ্চেনটা দেখো, ফিনান্স কে নিচ্ছে ক্লাস, কোন স্যার? মাহা ভাই। গুড, ওয়ান অফ দ্য বেস্ট টিচার ফাইন্যান্সের, ভালো পাইছো, অনেক ভালো টিচার পাইছো, ইউ আর লাকি। তো ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে 13 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করে দেখি। 13 নম্বরে বলেছে বিক্রয় 64,20,000 টাকা, প্রারম্ভিক মজুদ 9,80,000 টাকা, ক্রয় 45,40,000 টাকা, বছরান্তে মজুদ হচ্ছে 10,20,000 টাকা। এইরকম তথ্য দেখলে ভয় পাওয়ার কিছু নাই, সবগুলারই শেষে 3টা করে শূন্য আছে, ওই 3টা করে শূন্য বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে যোগ বিয়োগ করবা। বুঝতে পারতেছো আমার কথাটা? তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর বলেছে মজুদ পণ্যের আবর্তন হার কত, বা মজুদ আবর্তন অনুপাত। ছেলেদের মধ্য থেকে মজুদ আবর্তন অনুপাতের সূত্র বলো একজন। বিক্রিত পণ্যের ব্যয় বা গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। গড় মজুদ। আচ্ছা, লেকচার 6 এ আমরা বলেছিলাম বিক্রিত পণ্যের ব্যয়ের দুনিয়াতে 2টা সূত্র আছে। 1 নাম্বার হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ, 2 নাম্বার হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। মনে আছে কিনা একটু বলেন তো স্যার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন প্রশ্ন বলেছে মজুদ আবর্তন অনুপাত বা হার, যাই বলুক না কেন একই কথা। তাহলে আমার সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। মেয়েদের মধ্যে आंसर দিবে, গড় মজুদের সূত্র কি?
না হলে ছেলেদের কাছে পাস করে দিব। ছেলেরা প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ সমাপনী বাদ মজুদ বাদ প্রারম্ভিক 2 মজুদ বিয়োগ সমাপনী ডিভাইডেড বাই 2। 2। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে ম্যাথটা একটু কঠিন আসছে, কোনো কিছু বের করে দেওয়া নাই আমাদের কাছে, অর্থাৎ আমাদেরকে কষ্ট করে পুরোটাই বের করতে হবে। আমাদের কাছে বলা আছে প্রথমে আমরা গড় মজুদটা বের করে ফেলি। আমাদের কাছে প্রারম্ভিক মজুদ বলা হচ্ছে 9,80,000, 9,80,000, ওই তিনটা শূন্যের কথা বাদ দাও। আর সমাপনী মজুদ হচ্ছে 10,20,000, 10,20,000, 9,80,000 আর হচ্ছে 10,20,000, যোগ করে দিই 2,000 2,000 বা 2 লক্ষ, কত আসতেছে 20 লক্ষ। অ্যাকচুয়ালি আসতেছে কত, কারণ এখানে আরো তো তিনটা শূন্য আছে। কত টাকা আসতেছে? 20 লক্ষ টাকা আসতেছে। কারণ 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা 2 দিয়ে, তাহলে গড় মজুদ কত? গড় মজুদ হচ্ছে 10 লক্ষ টাকা। স্যার বুঝতে পারলাম কিনা গড় মজুদ পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, এখন বিক্রিত পণ্যের ব্যয়টা, এই বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে আমাদেরকে কষ্ট করে বের করতে হবে, কারণ এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের তথ্য দেওয়া নাই, সরি তথ্য দেওয়া আছে কিন্তু ডিরেক্টলি বের করা নাই। তো ভাইয়া গড় মজুদ একটু আরেকবার বুঝি। গড় মজুদ হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে সূত্র। গড় মজুদের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2, অর্থাৎ প্রারম্ভিক মজুদ হচ্ছে 9,80,000 টাকা প্লাস সমাপনী মজুদ হচ্ছে 10,20,000 টাকা। তাহলে উপরের দুইটা যোগ করলে হয় 20 লক্ষ টাকা, 2 দিয়ে ভাগ করলে হয় 10 লক্ষ টাকা, অর্থাৎ গড় মজুদের সূত্র হচ্ছে এটা ডিটেইলসে। বুঝতে পারছি এবার স্যার যে কোশ্চেন করেছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে গড় মজুদের সূত্রটা আমরা শিখলাম। দেন হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় আছে কিন্তু মোট মুনাফা তো দেওয়া নাই, অতএব বের হবে না। 2 নাম্বার সূত্রটা কাজে লাগবে। অর্থাৎ তোমরা যদি মনে থাকে একটু খেয়াল করে দেখো, প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ, এটা শিখাইছি আমি তোমাদেরকে 6 নাম্বার লেকচারে। প্রারম্ভিক মজুদ হচ্ছে স্যার 9,80,000 টাকা প্লাস হচ্ছে কৃত পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয় মানে ক্রয় হচ্ছে 45,40,000। আচ্ছা, তাহলে আমরা একটু আগে যোগ করে নিই। 8 4 12 2 হাতে আমার 1, 5 1 6 9 6 15 5 হাতে আমার 1, 55,20,000। আমি কিন্তু যোগটা কিন্তু সহজে করার জন্য এভাবে করতেছি, শূন্যগুলো বাদ দিয়ে করতেছিলাম, ওই তিনটা শূন্য পরে আবার অ্যাড করে নিলাম। সমাপনী মজুদ হচ্ছে 10,20,000, তাহলে 55,20,000 45 লাখ ভাইয়া। তাহলে আসতেছে হচ্ছে 45 লাখ টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। স্যার তাহলে 45 লক্ষ টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কষ্ট করে কিছু করতে হবে না, শূন্যগুলো কেটে দাও, 3টা শূন্য কেটে দাও, 2টা শূন্য কেটে দাও। 45 কে 10 দিয়ে ভাগ করলে 4.5 আসে। এটা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা। তার মানে অ্যান্সার কত আসবে স্যার? 4.5। ওকে, যাক আমিও পারছি আপনাদের সাথে সাথে। বুঝতে পেরেছি কিনা পুরো বিষয়টা একটু খেয়াল করে দেখি। এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে নিছি, জি ভাই। বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে নিয়েছি। বাকিরা বুঝতে পেরেছি স্যার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আর আশা করছি বাকি যে সূত্রগুলো আছে, যা সূত্র, মোট কথা বিষয়টা হচ্ছে এরকম, সূত্রে যা আছে বসায় দাও, অ্যান্সার অবশ্যই আসতে বাধ্য। ঠিক আছে, তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস করার জন্য সুস্থ শরীর নিয়ে সবাই পড়াশোনা করো বাসায় ভালোভাবে। আবার স্বাগতম রইল নেক্সট ক্লাসে। আজকের মতো আল্লাহ হাফেজ। স্যার ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবে? আসসালামু আলাইকুম। রেকর্ডিং পাওয়া যাবে পরে, আজকে রাতের মধ্যেই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম টু অল অফ ইউ। একটা প্রশ্ন করি। আচ্ছা ভাইয়া, এই যে দেনাদার আবর্তন অনুপাত আর হচ্ছে মজুদ আবর্তন অনুপাতে একটা ভাইয়া 365 দেয়া, আবার অথবা দিয়ে 12 দেয়া, এই 12টা কি ভাইয়া মাসকে মিন করেছে সেই জন্য? যে মাসে যদি বলতো তাহলে 12 দিয়ে ইয়ে করতাম, আর দিনে বললে 365 বা সহজে করার জন্য 360 ব্যবহার করতে পারো। 365 ব্যবহার করতে হবে, এটা ম্যান্ডেটরি না।
365 কখন ব্যবহার করতে হয়? যখন আমরা মূলত ঋণের সুদ বের করি, তারপর হচ্ছে মানে মোট কথা হচ্ছে যেখানে আমাদের একদম এক্স্যাক্টলি কাজ করতে হয় সেখানে আমাদেরকে 365 ধরতে হয়। কিন্তু আমরা সাধারণত অনুমান ভিত্তিক যে কাজগুলো করি সেখানে 360 দিন ধরলেই হয়, সমস্যা হয় না। তবে ক্যালকুলেটর থাকলে 365 করতে বলতাম, যেহেতু ক্যালকুলেটর নাই সেজন্য 360 ব্যবহার করতে বলবো তোমাদেরকে। ঠিক আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ, আমার এটাই প্রশ্ন ছিল। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।